আমরা তো বেশ কিছু প্রশ্ন করছিলাম জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হু ইজ জয়নিং টুডে। তো গ্রেট টু সি আ লট অফ পিপল শোড ইন্টারেস্ট। এটা খুবই ভালো একটা জিনিস। এবং আই ওয়াজ ভেরি সারপ্রাইজ টু সি আ লট অফ ইয়াং পিপল, পিপল between 25 to 30 registered. So which is a great news, তার মানে ইয়াংদের ভিতরে ইনভেস্ট করার একটা আগ্রহ দেখা দিচ্ছে। তো এটা একটা ভালো জিনিস। জাস্ট কুইকলি একটু যদি আপনারা কমেন্ট করেন চ্যাট বক্সে যে ফ্রম ওয়ের ইউ আর জয়নিং, ঢাকা হইলে জাস্ট ঢাকা, or which district outside Dhaka, or if anyone is joining from abroad. Would love to know that. UK. Okay, great. আমাকে একজন দুজন একটি মেসেজ পাঠাচ্ছেন যে তারা লিঙ্কটা পাচ্ছেন না, সো I will send the link to them. Great. পরিচিত মুখও মনে হয় কিছু দেখতে পাচ্ছি। ফাউন্ডার কারা কারা জয়েন করছেন, দ্যাট আই উড লাভ টু নো, যে লাইক নিজেরা বিজনেসের ফাউন্ডার্স। সো লাইক ডু ইউ হ্যাভ এনি লাইক বিজনেস ফাউন্ডার্স? তাহলে জাস্ট বলে দেন হ্যাঁ, লাইক আই হ্যাভ বিজনেস, আই এম এ ফাউন্ডার। প্রতিবার যখন শুরু হয় অনেকে উৎসাহী যারা একটু দাগাদাগি শুরু করেন, আমরা দাগাদাগি একটু যদি কম করি তাহলে ভালো। আহ এইটা একটু ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। সো লেটস চেক দ্য কমেন্টস। চিটাগাং, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঢাকা, a lot of people from Dhaka. Agency owner, yes, I'm a founder. Yes, founder, great. So a lot of founders are also actually investing, so which is great. এটাও আমি দেখছি যে ইটস এ কমন ট্রেন্ড, যে কারণ ফাউন্ডাররাও আবার অন্য ফাউন্ডারদের কষ্টটাও বোঝে বা দে আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস, সো দে অলসো ইনভেস্ট ইন আদার businesses. Hopefully, we'll also learn today one or two things about founders, যে আমরা যখন ইনভেস্টমেন্ট উঠাবো আমরাই বা কিভাবে চিন্তা করব, হাউ অলসো উই ক্যান টক টু ইনভেস্টার্স। আজকে তো আমরা মূলত কথা বলবো হচ্ছে পার্সোনাল ইনভেস্টিং নিয়ে। এবং জাস্ট টু আপনাদের সবাইকে একটু জানায় রাখি যে আই এম নট এ ইনভেস্টমেন্ট এক্সপার্ট। যে এফডিআর, স্টক মার্কেট, হ্যাঁ, গোল্ড ভালো নাকি জমি ভালো, ল্যান্ড ভালো, এই ব্যাপারগুলোতে আই এম নট এন এক্সপার্ট। I I do work with startups and SMEs. I mean, since I have been a founder for quite some time, I have been mentoring a lot of founders. So I do understand যে কয়েকটা জিনিস, যে একটা ভালো বিজনেস কিভাবে আইডেন্টিফাই করতে হয় অ্যাজ এ ইনভেস্টর, একটা ফাউন্ডারকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, whether the founder is so we will be completely talking around those things, not মানে all different kinds of investment. ওইটার জন্য হয়তো আপনাদের অন্য অন্য কারোর সাথে কথা বললে ভালো। এবং আমরা আরেকটা সিদ্ধান্ত নিচ্ছি, সেটা হয়তো যে এই ধরনের সেশন গুলো আমরা কন্টিনিউয়াসলি করব কিছু আর কি। আহ, কারণ হচ্ছে যে আমরা আহ, আমি একটু অপেক্ষা করি যে যখন আর হয়তো 4-5 মিনিট, আম, তখন আমি আই স্টার্ট টু এক্সপ্লেন ওয়াই আই ডিসাইডেড টু কাইন্ড অফ স্টার্ট দিস। একটু শুধু জানার চেষ্টা করি আবার কুইকলি, আমাকে ব্যক্তিগতভাবে চেনেন কিংবা সোশ্যাল মিডিয়াতে ফলো করেন বা জানেন আমার কাজ সম্পর্কে বা আমার সম্পর্কে কারা কারা, ওইটা যদি জাস্ট একটু কমেন্টে জানান আর কি, যে দ্য পিপল হু নো মি, জাস্ট ওয়ান্ট টু নো যে হাউ মেনি পিপল নোজ মি অ্যান্ড হাউ মেনি পিপল ডোন্ট। That will also give me a good framework
So I don't want to waste much time about me বা আমার ব্যাকগ্রাউন্ড কি কি এইসব বলে এত সময় নষ্ট করতে চাই না। So been writing very extensively on social media on different things for quite some time, মানে গত 10 বছর ধরে যেহেতু উদ্যোক্তাগিরি করতেছি, প্রায় 10 বছর ধরেই লেখালেখি করতেছি ফেসবুকে, লিঙ্কডইনে। Also try to go to different podcasts and talk about entrepreneurship, businesses, and the challenges for the founders in Bangladesh. কন্টিনিউয়াসলি লোকজন জয়েন করতেছে, তো আমরা ওকে ফেসবুক এন্ড Goofy well. Yeah, I think we can start our actual agenda. Sure. So রাহাত আমাদের সাথে আছে, হিজ অ্যাডমিন ম্যানেজিং আর কি। তো আমার মনে হয় যে সবাই আমরা একটু যদি মিউটে চলে যাই, and then we can start the session. ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা একটু জাস্ট কুইকলি ইয়েস যদি বলে দেন, তাহলে দ্যাট উইল বি গ্রেট। Yes. ওকে, ফুল স্ক্রিন করে দেই, ঠিক আছে। সো থ্যাংক ইউ সবাইকে এই রাতের বেলা জয়েন করার জন্য, এবং থ্যাংক ইউ ভাই খেতে থাকেন। রাহাত, if you can mute everyone else that will be great. কি চার্জ ওই ব্যাটারি ব্যাটারি ডাটা কেবল না, এই ব্যাটারি চার্জ করলে দিতে হয়। সবাই যদি একটু আমরা মিউট হয়ে যাই তাহলে খুব ভালো হয়, আমরা তাহলে শুরু করতে পারি আর কি। তো থ্যাংক ইউ, ওয়েলকাম এভরিওয়ান টু আমাদের প্রথম এই ধরনের একটা সেশন, মাস্টার ক্লাস অন পার্সোনাল ইনভেস্টিং। তো সেটা নিয়ে আমার নাম হচ্ছে ওয়ালিউল্লাহ ভুইয়া, আই এম সিরিয়াল এন্টারপ্রেনার। এই পোস্টারটা আপনারা অনেকেই দেখছেন, এই পোস্টারটা আই ক্রিয়েটেড ফর to draw interest basically, and I try to show যে what can we also learn from people like Warren Buffett, যারা কিনা has been investing for 70 years. What can we learn one or two things from them, এবং সেটা আমাদের বাংলাদেশের কেসে কিভাবে আমরা কাজে লাগাইতে পারি। যেহেতু আমাদের বাংলাদেশে যারা আমরা থাকি, আমাদের অনেকের পক্ষে সুযোগ হয় না যে বাংলাদেশের বাইরে গ্লোবাল কোনো ব্র্যান্ডে বা কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। বাট ডেফিনেটলি বাংলাদেশেও বসে আমরা এখন যেহেতু ইনভেস্ট করছি, উই ক্যান লার্ন ওয়ান অর টু থিংস। Quickly about me, I've been an entrepreneur for last 10 years. Before that, used to work in BRAC. আমার ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি আই স্টার্ট ইন ক্যাডেট কলেজ, যাই না কেউ এখানে আছে কিনা, মির্জাপুরের, অ্যান্ড দেন আই এম বেসিক্যালি অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ওটিতে পড়াশোনা করছি, এটিতে পড়াশোনা করার পরে দেন জয়েন ইন ব্র্যাক, ওয়ার্ক তারপরে দেশের বাইরে চলে গেছিলাম স্কলারশিপ নিয়ে। সেই সময়ে বাইরে থাকাকালীন সময়ে উই হ্যাড দ্য আইডিয়া অফ স্টার্টিং আওয়ার ফার্স্ট কোম্পানি লাইট অফ যেটা। তারপরে মাস্টার শেষ করে had a PhD offer, but I said no, I want to come back and do something in Bangladesh. So আমি এবং আমার co-founder যারা আছে, আমার ফ্রেন্ড, আমরা যারা শুরু করছি, all of our friends from my university, we came back and started Light of Hope and then Goofy, a brand গুলো আর কি। So over the last like 10 years, I have building different brands around children education, parenting, এই জায়গাগুলোতে I've been building actively. পার্সোনালি যদি বলা হয় যে আমি আমাকে নিজেকে কিভাবে দেখি, আই থিঙ্ক আই এম এ ভেরি গুড প্রবলেম সলভার।
I really love to make products, একদম just physical product ধরা যায় ছোঁয়া যায়. Also made some digital products, but product development এর জায়গা থেকে I really enjoy and I do it very well. এবং হচ্ছে brand building. So I also really love building brands, and I help other startups and SMEs to build brands. এর পাশাপাশি uh, uh, for the last few years খুবই আন্ডার দ্য রাডার আই হ্যাভ বিন মেন্টরিং সাম ফাউন্ডার্স, সাম না, এখন আস্তে আস্তে বেশ অনেক বড় এই সংখ্যাটা হয়ে গেছে, এবং রিসেন্টলি স্টার্টেড টু ইনভেস্ট অলসো আর কি। এইটা নিয়ে আমরা কথা বলবো। এবং যখন আমি আসলে ইনভেস্ট করা শুরু করছি, আই বিন অলসো শেয়ারিং যে কেন আমি ইনভেস্ট করতেছি সার্টেন মেয়েগুলাতে, অ্যান্ড দ্যাট স্পার্কড আ লট অফ ইন্টারেস্ট among পিপল। এবং লোকজন আমার একটু জিজ্ঞেস করছে, ভাই এইটাতে করবো কিনা, বা ওই প্ল্যাটফর্মটার কি অবস্থা। সো দেন আই থট লাইক ওকে, যেহেতু আহ, আমি এই জায়গাগুলোতে ইনভেস্ট করতেছি ভেরি মেটিকুলাসলি চিন্তা ভাবনা করে, ফেসবুকে তো আর বেশি ডিটেইলে লেখা যায় না। সো ওয়াই নট অলসো শেয়ারিং দিস এক্সপিরিয়েন্স, আমার লার্নিং কিছুটা আপনাদের সাথে। সো দ্য রিজন আই এম ডুইং দিস, আপনারা যারাই আমাদের ফর্মটা ফিল আপ করছেন দেখছেন ওই জায়গাটাতে হোয়াট আই হ্যাভ বিন অবজার্ভিং, যে ইভেন আমার আশেপাশে সার্কেলে আমার ফ্রেন্ডস, আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজনের ভেতরে আমাদের এক্স কলিগস, they've been losing a lot of money investing in different places. এবং আমরাও যখন আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে কারা ইনভেস্ট করছেন এখন পর্যন্ত, অনেকেই আপনারা বলছেন ইয়েস, এবং অনেকেই আমি তখন জিজ্ঞেস করছি আমরা ফর্মে যে টাকা হারাইছেন কিনা ইনভেস্ট করে। মোটামুটি ভাবে 90% যারা ইনভেস্ট করছে বলছে যে হ্যাঁ, কোনো না কোনো বার আমি আমার ফুল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, মানে লাভ টাভ না, ক্যাপিটালই হারাইছি। তো দ্যাট ইজ একটা সাইড যে আমার কাছে মনে হয়েছে যে ইফ 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 আই ক্যান শেয়ার সাম লার্নিং রিগার্ডিং হাউ মানে ইনভেস্টিং, বেটার ইনভেস্টিং ক্যান ওয়ার্ক, এইটা একটু হেল্পফুল হবে সবার জন্য। পাশাপাশি যে জিনিসটা আমি স্ট্রংলি বিশ্বাস করি যে বাংলাদেশের ফিউচার আসলে ডিপেন্ড করে এন্টারপ্রেনারদের উপরে, যে এবং এই এন্টারপ্রেনারদেরকে আসলে ইনভেস্ট করে আপনার আমার মতো মানুষজন ডিফারেন্ট ওয়েতে। আমরা ব্যাংকে টাকা রাখি, এফডিআর দেই, সেইখান থেকে ব্যাংক তারপরে এই বিভিন্ন ফাউন্ডারদেরকে, বিজনেসম্যানদেরকে টাকা দেয়। সো এবং আমরা গত অনেক বছর যে জিনিসটা বিশেষ করে ব্যাংক লুট থেকে শুরু করে যা দেখছি অবস্থা, বড় বড় গ্রুপ অফ কোম্পানি গুলা often time আসলে not doing good for our economy. So but we have a huge group of young founders I meet every day. If they could get some of it, even some of that money, they could build very good businesses. এবং আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা তো আনএমপ্লয়মেন্ট। সো সেই আনএমপ্লয়মেন্ট রেটটা দূর করা তখনই সম্ভব যখন আরো অনেক বেশি বেশি আমাদের এখানে সাকসেসফুল স্টার্ট আপস বিজনেসেস গড়ে উঠবে, কারণ তারাই তখন জব ক্রিয়েট করবে। তো এই কারণে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, যে কারণ আমি বিশ্বাসই করি না যে কোনো ডোনার দেশের বাইরের পলিটিশিয়ান এদের হাতে ফিউচার অফ বাংলাদেশ আছে। ফিউচার অফ বাংলাদেশ হইতেছে টু দ্য ইনভেস্টার্স লাইক ইউ। আমরা মনে করতে পারি আমরা অনেক ছোট, 1,50,000 টাকা এভাবে কি দেশ বদলায় দেওয়া যাবে? If you believe in the potential of Bangladesh, I believe in the potential of Bangladesh, and that's why I came back. Then আসলে বাংলাদেশে চেঞ্জ আসা সম্ভব। সো আমরা পুরো আজকের আজকের যে সেশনটা আমরা কয়েকটা চ্যাপ্টারে ভাগ করছি, এবং সেই চ্যাপ্টার গুলাই আমরা ওয়ান বাই ওয়ান। আচ্ছা। সো এবং আমরা দেখবো যে আমরা আসলে পুরো ইয়াতে কি কি জিনিস কভার করবো। সো চ্যাপ্টার ওয়ানে আমরা কথা বলবো আসলে এই নতুন যুগের ইনভেস্টিং নিয়ে আর কি। হ্যাঁ, আম, আমাদের বাবাদের জেনারেশন বা একটু যারা ওল্ডার জেনারেশন ছিল, যারা জব করতেন, তারা আসলে একটা ডিফারেন্ট ধরনের ওয়েতে ওয়েলথ ক্রিয়েশন করছেন।
এবং অনেকেই আমরা মনে করি যে ওয়েলথ ক্রিয়েশন বুঝি একটা অ্যাক্সিডেন্ট, বাট আসলে এইটা মানে আপনি আহ ওয়ারেন বাফেট থেকে শুরু করে যারা টপ ইনভেস্টর আছে, মানে এরকম না যে অ্যাক্সিডেন্টালি তারা খুব বড় ইনভেস্টর হয়ে গেছে বা অনেক বেশি ওয়েলথ ক্রিয়েশন করে ফেলছে। ইটস এ রেজাল্ট অফ ডিসিপ্লিন, মানে কনস্ট্যান্ট, খুব স্ট্রং ডিসিপ্লিন, ভালো নলেজ থাকা অ্যাবাউট সার্টেন সেক্টরস, এবং হইতেছে মাঝে মাঝে কারেজ শো করা, মাঝে মাঝে রিস্ক নেওয়া, এইটাই ওয়েলথ ক্রিয়েশন। দিস আর দ্য প্রিন্সিপালস। সো এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলি, আমরা আসলে আমরাও পারবো ওই ওয়েলথ ক্রিয়েশনটা করতে, আমাদের জন্য, আমাদের পরের জেনারেশনের জন্য। তো আমাদের বাবাদের জেনারেশনটা মানে প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে যে সাধারণত ওনারা কি করছেন, একটা চাকরি কয়েক বছর করার পরে ওনারা একটা জমি কিনছে, এবং উদ্দেশ্যটা ছিল কি যে সেই জমিটার উপরে আমি একটা বাড়ি করব যেখানে আমি এবং আমার পরিবার থাকবে। তো এরপরে আরো যদি কিছু টাকা হয়েছে, ওনারা আরো কিছু ল্যান্ড পারচেস করছে, কিছু সেভিংস করছে, এফডিআর করছে। তো এই এইভাবে মিডল ক্লাস যারা আমরা আছি তারা, আমাদের মিডল ক্লাস, আমাদের জেনারেশন, ফাদারদের জেনারেশন তো এইভাবে ইয়া করতো। ইয়াং কিছু যারা ছিল in their 40s and 50s, they have tried in the stock market, এবং স্টক মার্কেটেও আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না। সো ফলে যেটা হয়ে গেছে যে ল্যান্ড এনিমোর এখন, এবং ইয়াং যারা আছে তারা আসলে ল্যান্ড পারচেজ, ফ্ল্যাট কিনা এগুলোতে আর খুব একটা ইন্টারেস্টেড না। এফডিআর ব্যাংকে ট্যাঙ্কে রাখা, ওইখানে যে রিটার্নটা পায়, গিভেন দ্য ইনফ্লেশন এন্ড এভরিথিং, দ্যাট ইজ নট এনি মোর অ্যাট্রাকটিভ। সঞ্চয়পত্র বলি বা এই জায়গা, স্টক মার্কেটের যা অবস্থা ওইখানে তো মানুষ ঢুকতে চায় না। সো দেন দ্য অপশন বিকামস, এবং গিভেন যে লাস্ট 10 বছরে স্টার্ট আপ বা ভালো ভালো বিজনেসেস যেগুলা ইয়াং পিপুলরা শুরু করছে, এবং অলসো রিসেন্ট টাইমে যে প্ল্যাটফর্ম গুলো তৈরি হয়েছে, বিনিয়োগ হোক, সেটা উইগ্রো হোক, আই ফার্মার হোক, এই ধরনের প্ল্যাটফর্ম গুলো যখন শুরু হয়েছে, দ্যাট অলসো ক্রিয়েটেড an opportunity for young people like us to kind of invest through those platforms. So এই জন্য, একটা নতুন ইয়া শুরু হয়েছে, এবং এটার সাথে সাথে পঞ্জি স্কিমও বিভিন্ন ধরনের শুরু হয়েছে। ফেক প্ল্যাটফর্ম হইতেছে, ট্রেডিং, এফটিএক্স, ক্রিপ্টো, এরকম বিভিন্ন নামে বিভিন্ন ভাবে আম, আহ, অনেক মানুষ প্রতি মাসে বাংলাদেশ থেকে কয়েকশো কোটি টাকা বাইরে চলে যাচ্ছে আহ, এইভাবে, মানে এইসব এইসব জায়গা দিয়ে। এবং এটা শুধুমাত্র ইয়াতে না, কি বলে যে গ্যামলিং সাইট না, একদম জাস্ট এরকম ইনভেস্টিং সাইট থেকে। এবং সো সো এবং এইটা এরকম না যে গ্রামের অশিক্ষিত মানুষ বা স্বল্প শিক্ষিত মানুষরা এটা করতেছে, তা না। হাইলি এডুকেটেড পিপল আর অলসো গেটিং স্ক্যাম। হ্যাঁ, অনেক হাই রিটার্ন কমিট করতেছে ইস্যু করে। আমরা আসলে লোভে পড়ে অনেক সময় বা না বুঝে আমরা হয়তো জানিই না যে এই ধরনের বিজনেস, এই ধরনের রিটার্ন কখনোই সম্ভব না। কারণ ছোটবেলা থেকে, একদম স্কুল থেকে আমাদের কখনোই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা শেখানো হয়নি। এইটা একদম আমাদের কারিকুলামে ছোটবেলা থেকেই, অনার্স মাস্টার্স পাস করা পর্যন্ত আমাদেরকে কেউ এই জিনিস শেখায় না। ফলে ন্যাচারালি যারা কখনো বিজনেস না করে, যারা জব করে, তারা আসলে বিজনেসম্যানরা আসলে কতটুকু কি লাভ করে, কিভাবে লাভ করে, এই জিনিসটা সম্পর্কে ধারণাটা কম থাকে। ফলে যখন কেউ বলতেছে 40%, 50%, 60% রিটার্ন দিবে কন্টিনিউয়াসলি, এইটা অনেকেই মনে করে এটা বুঝি সত্যি, কিন্তু আসলে সেই জিনিসটা অনেক ক্ষেত্রে ট্রু না। সো আজকে একটা আমরা আমরা লার্নিং মিশন নিয়ে বসছি একসাথে। তো বাই দ্য এন্ড অফ দ্য মাস্টার ক্লাস আমরা এই কিছু জিনিস আমরা শেখার চেষ্টা করব। আমি আমার জায়গা থেকে যতটুকু আমি নিজে জানি বুঝি ততটুকু শেয়ার করব। আমি যে খুব বুঝি জানি তা না, আমার জায়গা থেকে আমি যতটুকু পারি শেয়ার করব। আমরা কিছু জিনিস হয়তো কাভার করতে পারবো না, স্বল্প সময় যেহেতু স্বল্প আছে। আমি যে কাজটা করছি আপনাদের সবার জন্য, সেটা হইতেছে আই হ্যাভ অলসো ক্রিয়েটেড about a 1820 page document, written document। এইটা, এই কথাগুলো যা আমরা বলতেছি সব শেষ করতে পারবো না পুরা। আমি একটা, আই হ্যাভ ক্রিয়েটেড এ 10 চ্যাপ্টার ই বুক বেসিক্যালি, হ্যাঁ, ছোটখাটো একটা ই বুকই বানাইছি এই বিষয়টা নিয়ে। সেইটা আমরা আজকে যারা আপনারা জয়েন করছেন তাদেরকে আমরা শেয়ার করে দিব। তো আজকে আমরা সবকিছু কভার করতে পারবো না, এবং একদিন আসলে অনেক কিছু করাও সম্ভব না, বাট
যেন আপনারা পরবর্তীতে যখন নিজেরা ইনভেস্ট করতে যাবেন বা চিন্তা করতে যাবেন ওই ডকুমেন্টটাও আপনাদের কাজে লাগবে। এইটাও আপনারা পাবেন। এবং ওই ই বুক মানে ই ই বুকটা বা ই বুক বলবো না, মানে লাইক ই ডকুমেন্টটা আমি শেয়ার করে দিব। তো চলুন তাহলে শুরু করি। তো যেটা বলতেছিলাম যে এখন আসলে একটা নতুন নিউ কাইন্ড অফ ইনভেস্টর্স আসতেছে। এই যে ইয়াং যারা আমরা আছি, ফার্স্ট টাইম ইনভেস্ট করা শুরু করছি, এবং একটা মাইন্ডসেটের চেঞ্জ আসতেছে। আর এখনো যদি না আসে এটা আনাটা খুব জরুরি। এখনো যদি কারোর ভেতরে না আসে সেটা আনাটা খুব জরুরি, কারণ সামনে যে যুগটা আসতেছে বা অলরেডি চলে আসছে, একটা জিনিস ফেক কোম্পানি বানায় ফেলানো এআই টেআই দিয়ে এই সেই কইরা, এটা খুব ডিফিকাল্ট কিছু না। তো আগে কি ছিল যে ও আচ্ছা আমার বন্ধু একটা ব্যবসা শুরু করছে, সে খুব অনেস্ট, হ্যাঁ, সে টাকা নিয়ে আমার পালাবে না, আমি আমার বন্ধুরে ট্রাস্ট করি, তো আমি ওইখানে টাকা দিই। যুগ যুগ ধরে ব্যবসা শুরু করছে আমাদের বাপ দাদারাও কারো না কারো কাছ থেকে ধার নিয়ে, নিজের কাছে যখন টাকা ছিল না আত্মীয় স্বজনের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার নিয়েই তারা ব্যবসা শুরু করছে। এবং তাদেরকে কেন দিছে মানুষ? কারণ এই আমার ওকে তো আমি চিনি, আমার আত্মীয় বা আমার ছেলেটা ভালো, ট্রাস্টেড, এইভাবে ভেবে দিছে। দ্যাট ওয়াজ দ্য ওল্ড মাইন্ডসেট। আর একটা ছিল যে মানে এখনো আছে, এইটা এইটা সবচেয়ে প্রমিনেন্ট এখন, যে আমি একটা খুব কুইক প্রফিট চাইতেছি। এই মাইন্ডসেট আর নট এনিমোর কাজ করবে। এই মাইন্ডসেটে অনেক মানুষ ধরা খাচ্ছে এবং কন্টিনিউয়াসলি খেতে থাকবে যদি এই মাইন্ডসেটটা থাকে। হুম। আর আরেকটা জিনিস ছিল যে জমিতে ব্যবসা কখনো লস হয় না, হ্যাঁ। আর আজকাল জমিতে যে পরিমাণ ক্যাওয়াস, মানে জমি ধরে রাখতে পারাটাই ইটসেলফ একটা মানে সফলতা টাইপের, হ্যাঁ। আম, জমি যে পরিমাণ ভাঙচুর হইতেছে, মানে শরিকরা, আপনি কিনছেন ওই লোক 5 জনের কাছে অলরেডি বেচছে। সো তো এইটাও এখন অনেক কেস এরকম হইতেছে। আর আরেকটা যে আছে যে ও আচ্ছা আমি তো স্টার্ট আপ বা এই যে এইসব বিজনেস বুঝি না, তাদের কি করবো। সো এইটা হচ্ছে ওল্ড ইনভেস্টর মাইন্ডসেট। এখন নতুন ইনভেস্টরদের নতুন মাইন্ডসেটটা যেটা আপনাদের থাকা দরকার ইজ মোর অ্যানালিটিক্যাল রাদার দেন ইমোশনাল। মানে আপনি অ্যানালাইসিস করতে পারতে হবে একটা বিজনেসকে, একটা ফাউন্ডারকে, একটা সেক্টরকে, একটা মার্কেটকে অ্যানালাইজ করতে পারতে হবে, এবং খুব ডিসিপ্লিন হইতে হবে। রিয়েক্টিভ হওয়া যাবে না, এই সবাই তো এইখানে ইনভেস্ট করতেছে তাইলে বুঝি এইখানে অনেক ভালো রিটার্ন। এই এই রিয়েক্টিভ মাইন্ডসেট থাকা যাবে। আহ মানে ওয়ারেন বাফেট একটা কথা বলছে যে যে কেউ ভালো ইনভেস্টর হইতে পারে না, তার প্রধানতম কারণ হইতেছে লোকজন রিয়েক্টিভ, বা লোকজন গ্রিডি, কুইক লাভ চায়। একটা জিনিস নিয়ে ধরে 10 বছর 20 বছর বসে থাকবো এবং আস্তে আস্তে এটা কম্পাউন্ডিং হবে, এই ডিসিপ্লিনটা মানুষের ভেতরে নাই। তো উনি বলছে আমি ডিসিপ্লিন, এটাই আমার সবচেয়ে বড় গুণ। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হইতেছে একজন ইনভেস্টরকে খুব কিউরিয়াস হইতে হবে। কিউরিয়াস কি নিয়ে? একটা বিজনেস নিয়ে, একটা সেক্টর নিয়ে। তাকে নিয়মিত একটু ঘাটাঘাটি করা, একটু পড়াশোনা করা, নিজের ভেতরে যদি কিউরিসিটি থাকে, তাহলে আপনি ভালো ভালো ডিল খুঁজে পাবেন, ভালো ভালো ফাউন্ডারকে খুঁজে পাবেন, ভালো ভালো বিজনেসেস খুঁজে পাবেন। আমার একটা এখন সুবিধা হয়েছে যে আমার কাছে যেহেতু অনেক আসে, আমি আই হ্যাভ মানে প্রতি মাসেই আই গেট সো মেনি ওয়ান্ডারফুল বিজনেসেস। এবং যেহেতু আমার নিজের ভেতরে একটা কিউরিসিটি আছে, সো আমি প্রচুর প্রশ্ন করি, আচ্ছা এটা কিভাবে হচ্ছে, ওইটা কিভাবে হচ্ছে। সো এইটা খুব পজিটিভ একটা ইয়া কি বলে গুণ একজন যে ভালো ইনভেস্টর হইতে চায়। এবং আরেকটা জিনিস হচ্ছে আজকাল যে সময়টা আসতেছে এই জায়গাটাতে শুধুমাত্র কুইক টাকা বানাবো এটার পাশাপাশি যদি একটু আমার কাজটা দ্বারা একটু ইম্প্যাক্ট হচ্ছে কিনা, একটু ইম্প্যাক্ট ড্রিভেন, এইটাও একটু খেয়াল রাখাটা ভালো। বেশি স্পেকুলেটিভ হওয়া যে এই অমুক তো এটা করতেছে বা এই জায়গাতে ভালো ব্যবসা হচ্ছে, গোল্ড নিয়ে এখন একটা জিনিস শুরু হয়েছে, আমি জানি না গোল্ড কোন দিকে যাবে, বাট 2 লাখ টাকা উঠা গেছে, এইটা আর আসলে কতটুকু যাওয়া পসিবল আই ডোন্ট নো। তো যা কেউ যদি আগে কিনে রাখতো ফাইন, মানে যখন 1 লাখ ছিল, 1 লাখ 20 30 ছিল, গ্রেট। বাট এখন মার্কেটে কথা উঠতেছে এটা আরো বাড়বে, আই হ্যাভ ডাউট। তো আমি এই জন্য রিসেন্টলি একটা এরকম পোস্ট করছি যে আই হ্যাভ ডাউট, আমি আমি জানি না যে এখানে আদৌ বাড়বে কিনা, তো আমি এই রিস্ক নিব না। তো তো এই নিউ ইনভেস্টর মাইন্ডসেটটা খুব জরুরি, যে আমি ভাই
কম্পাউন্ডিং এর দিকে তাকাবো, আমি আজকে কিনে মানে একটা একটা জায়গায় ইনভেস্ট করবো, কালকে আবার টাকা উঠাই আবার আরেকটা জায়গায় করব, এইভাবে যেন আমরা না থাকি। আমি ডাইভার্সিফিকেশন করার ক্ষেত্রে যেন নজর রাখি। এটা আমরা সামনে আবার দেখবো যে আমার কাছে 2 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, আমি পুরো একটা জায়গায় ঢাইলা দিলাম, এইটা হচ্ছে আমি ডাইভার্সিফাই কিভাবে করতে পারছি এবং লিকুইড কিনা আমার আমার ইনভেস্টমেন্টটা, নাকি আমি ল্যান্ড বা আমি ফ্ল্যাট কিনে ফেলে আটকায় ফেলাইছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আজকালকার ইনভেস্টর দে ওয়ান্ট লিকুইডিটি চায়। সো সো এইরকম একটা নতুন মাইন্ডসেট, এবং আই উইল লার্ন। হ্যাঁ, কারণ লার্নিং ইট সেলফ ইজ অলসো এন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, যে আমি ছোট ছোট করে ইনভেস্ট করে শিখতে থাকবো এবং সেটা দিয়ে তারপর আমি একটা বড় ইনভেস্ট করবো। সো দিস ইজ দ্য কাইন্ড অফ নিউ কাইন্ড অফ ইনভেস্টমেন্টের মাইন্ডসেট। হ্যাঁ, আর যেটা বলতেছিলাম যে গ্রেট ইনভেস্টর আর নট বর্ন। হ্যাঁ, এরকম না যে মায়ের পেট থেকে বা জেনেটিক্যালি কেউ খুব ভালো ইনভেস্টর, এরকম কিছু না। they are trained they are trained by experience, they made mistakes, তারা সেটার উপর থেকে রিফ্লেকশন নিছে, নিয়ে আবার পরের বার আবার বেটার করছে। আজকে ছোট ছোট আপনার 5টা ইনভেস্টমেন্ট তো লস খাইতে পারে, ওইখান থেকে যদি আপনি রিফ্লেকশন নিয়ে আরেকটা বেটার ইনভেস্ট করেন, তাহলে হয়তো ওইটা আগে যতগুলা রিস্ক আছে সেই রিস্ক গুলাকে মানে মানে যতগুলো লস হয়েছে ওগুলাকে বাদ মানে মানে করে কাভার করে রিকভার করে একটা থেকেই রিটার্ন বেশি নিয়ে আসবে। এই যে ভিসি বলে না, ভিসি ইনভেস্টমেন্ট, ভিসিরা যে স্টার্ট আপে ইনভেস্ট করে তাদের চিন্তাই থাকে এরকম যে আমি 100টাতে করব, 90টা ফেল করবে, 10টা যদি সাকসেসফুল হয় আমার এটা 10x, 20x, 50x রিটার্ন দিবে। বাট আমরা তো ভিসি না, কিন্তু সেইখান থেকে কিছু নেওয়ার আছে, শেখার আছে, লার্নিং এর আছে। সো সো দিস ইজ দ্য কাইন্ড অফ নিউ ইনভেস্টর মাইন্ডসেট। এবং আমি মনে করি যে আমি যদি জাস্ট গত 2-3 বছরের দিকে তাকাই, বাংলাদেশে এখন একটা নতুন ইনভেস্টমেন্ট রেভুলেশন কাইন্ড অফ যাচ্ছে, যে নতুন এন্টারপ্রেনারশিপ আসতেছে। এবং সবচেয়ে বড় সমস্যাটা যেটা আমরা ফেস করতেছি অ্যাজ এ ফাউন্ডার, আমরা যারা এন্টারপ্রেনার, যে আমাদের দেশে কিন্তু লোকাল ইনভেস্টরের খুব অভাব আছে। হুম। ইন্ডিয়াতে যে জিনিসটা ঘটতেছে, ইন্ডিয়াতে এখন প্রচুর প্রচুর লোকাল ইনভেস্টর। হ্যাঁ, বাইরের ইনভেস্টরের চেয়ে অনেক বেশি লোকাল ইনভেস্টর। আর আমাদের এইখানে সব ইনভেস্টমেন্ট আসতেছে, যারাই করতেছে স্টার্ট আপ টার্ট গুলাতে সব বাইরের ইনভেস্টর, লোকাল এঞ্জেল ইনভেস্টর খুব কম। বাট আবার কিছু যারা আছেন তারাও হয়তো ওইভাবে এতই সংগোপনে, হ্যাঁ, আন্ডার দ্য রাডার করতেছেন, তারা হয়তো মানে জানে না অনেকেই, রাইট? সো সো এই জিনিসটা আসলে এই ইকুয়েশনটাই পুরো চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের, যদি আপনাদের মতো লোকাল ইনভেস্টররা স্টার্ট ইনভেস্টিং অন গুড এসএমইস, গুড বিজনেসেস। এবং নেক্সট জেনারেশন অফ বাংলাদেশের ইকোনমি, যেটা আমি প্রথমেই বলছিলাম, ইউ ক্যান হেল্প বিল্ড দ্যাট। আচ্ছা, এখন বেসিক কিছু জিনিস আমরা এখন একটু কাভার করব। যে সাধারণত আমাদের বাংলাদেশে, আমরা যারা বাংলাদেশে আমরা একটু আমি সবসময় বলি যে আমরা একটু অদ্ভুত ধরনের ইনভেস্টর। আমরা কিরকম, আমরা হালাল ইনভেস্টমেন্ট চাই, কিন্তু আমরা আবার কি বলে শিওর শর্ট রিটার্ন চাই। হ্যাঁ, সেটা আবার খুব হাই মার্জিন চাই। মানে আমাদের অনেক ধরনের একসাথে চাওয়া এখনকার যুগে এরকম একটা হয়ে গেছে। আবার জেনারেলি স্পিকিং আমাদের গত যদি 30-40 বছরের ট্রেন্ড দেখি, আগে তো অনেক বেশি আসলে ল্যান্ড রিয়েল এস্টেটে হইতো, তারপরে এফডিআর হইতো, এই জায়গাগুলোতে স্টকে হইতো। আহ, এবং স্টার্ট আপ বা এসএমইটা খুবই কম হতো। এটা বর্তমানে এই কারেন্ট অ্যানুয়াল কাইন্ড অফ অ্যালোকেশন, যদি আমরা চিন্তা করি যে আমরা যারা কালেকটিভলি আছি এখানে, আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষদের এরকম টাইপের অ্যালোকেশন, যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, যারা ধরেন যে মাসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা আর্ন করতেছে, রাইট? এবং এই জায়গাগুলোতে আপনি যে অ্যানুয়াল রিটার্ন গুলা কেমন পাইতেছেন এটা এখানে দেখানো আছে। তো এবং লিকুইডিটি কোনটাতে কম বেশি, রিয়েল এস্টেটে যেমন লিকুইডিটি নাই, মানে আপনি একটা ল্যান্ড চাইলেই কালকে বিক্রি করে দিতে পারবেন না, একটা রিয়েল এস্টেট কালকেই চাইলে এখন এই জিনিসটা সেফ বাট স্লো। কেউ কেউ বলতে পারে যে হ্যাঁ, খুব ভালো ল্যান্ড যদি কোথাও পাওয়া যায় তাহলে হয়তো খুব দ্রুত রিটার্ন আসে। হ্যাঁ, ফাইন, আসতে পারে, কিন্তু সবাই আবার ওই যেরকম ল্যান্ড কোথায় পাওয়া যাবে, ল্যান্ড চেনা, ল্যান্ডটা কেনার পরে সেটা আবার ধরে রাখতে পারে, এই জিনিসগুলা
আসলে একটা ডিফারেন্ট স্কিল সেট, ডিফারেন্ট কাইন্ড অফ ইয়া। সো তো এই জন্য আমরা আজকে কথা বলবো মোর এই যে লাল মার্ক করা যে জায়গাটাতে, এই জায়গাটাতে নিয়ে আসলে আমি যেহেতু এই জায়গাটা বেশি একটু নিয়ে কাজ করছি নিজে ব্যক্তিগতভাবে, আমি এটা নিয়ে কথা বলবো। অন্যগুলো আমি আসলে জানি না, এক্সপার্ট না, ওইটা নিয়ে আমি আসলে কথা বলবো না। আচ্ছা, তো এইটা আমি দেখলাম যে আমরা আজকে বর্তমানে আমরা কোথায় আসলে আমরা উই আর পুটিং আওয়ার মানি as বাংলাদেশ, বাংলাদেশি পিপল, দিস ইজ হাউ উই আর পুটিং আওয়ার মানি ফর ওয়েলথ ক্রিয়েশন। কিন্তু আমি মনে করতেছি যে এই আমরা স্টার্ট আপ বা এসএমই এই জায়গাটা একটু হাই রিস্কি মনে করি। তো আমার মানে ইয়াটা হয়েছে যে কনভিকশনটা হচ্ছে যে আমাদেরকে সেফটিকে বাদ দিতে হবে না, সেফটিকে ফালায় রেখে আসতে হবে না। সেফটিটা ইম্পর্টেন্ট, কারণ একটা ভুল সিদ্ধান্ত অনেকের ক্ষেত্রেই অনেক সাফার করতে পারে। তো বাট এইটাকে ব্যালেন্স কিভাবে করা যায়। সো তো এইখানে যেমন একটা ডিফারেন্ট নতুন ধরনের চিত্র, যে আপনার কাছে যদি টাকা থাকে, আপনি প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট আর্ন করেন, সেইটার ভেতরে অবশ্যই আপনার লাইফস্টাইল কস্ট আছে, আপনার বাসা ভাড়া, খাওয়ার দাওয়া, এইসব জিনিসপত্রতে যাবে, এটা আপনি খরচ করবেন। সেইটা শুড বি লেটস সে আপনার 50 to 60%। এইটা 60%-এর বেশি ওঠা উচিত না। একটা অনেক মানে বড় ইয়া আমরা করি আজকাল, যেহেতু চারদিকে শো অফের ইয়া, সবকিছুতে শো অফ করা হয়। বেতন পায় 25,000 টাকা, আমি ছেলে যাই আইফোন কিনা ফেলাইতেছে। হ্যাঁ, 2-3 মাসের মানে ক্রেডিট কার্ড দিয়ে আইফোন কিনা ফেলাইতেছে। এই যে আমরা লাইফস্টাইল কস্ট আমরা এত বাড়ায় ফেলাইছি, ফলে অনেক সময় আমরা সেভিংসই করতে পারি, মানে ইনভেস্ট তো দূরের কথা। একটা রুল অফ, মানে আপনার যদি ইনভেস্টর হইতে চান ভাই এবং কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে চান, আপনার আহ যা আর্ন করেন সেই আর্নিং এর 60% পর্যন্ত আপনি চেষ্টা করেন যেন খরচ হয় আপনার, এর বেশি যেন আপনার লাইফস্টাইল কস্টটা না যায়, এটা চেষ্টা করাটা ভালো। বাকি 20% আপনি ইমার্জেন্সি সেভিংস এ রাইখা দেন। এটা হঠাৎ করে আপনার হেলথ, আপনার বাচ্চার কোনো সমস্যা বা কোনো কিছুর জন্য হইলে এটা আপনার ইমার্জেন্সি সেভিং। এরপরে যে বাকি টাকাটা থাকতেছে, হ্যাঁ, 60, 20, 80 চলে গেছে, আর যে বাকি 20% আছে, সেই 20% আপনি এখন কিভাবে কিভাবে ইনভেস্ট করতে পারেন সেটা নিয়ে আপনি চিন্তা করতে পারেন। সেখানে আপনি কেউ জমায় 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 ল্যান্ডে করতে পারে, স্টার্ট আপ এসএমইতে করতে পারে, ফান্ডে করতে পারে, মিউচুয়াল ফান্ডে বা স্টকে। এবং আরেকটা বড়, যারা ইয়াং বিশেষ করে, বা ইয়াং বা আমার মতো মধ্য বয়স্ক, দুই পক্ষে আমি বলবো যে একটা অ্যামাউন্ট, যেটা 5% হোক 10% হোক, ইউ শুড স্পেন্ড অন ইনক্রিজিং ইউর নলেজ অ্যান্ড নেটওয়ার্ক। কারণ ওইটার আরওআই মানে ইনফাইনাইট। হ্যাঁ, আজকে এখন যেই জিনিসগুলো আমি আজকে 10 বছর পরে এসে রিয়েলাইজ করতেছি, এই কথাগুলো যদি আমার আজকে কেউ 10 বছর আগে মূল্য। তাহলে হয়তো আমরা আরো বেটার জায়গাতে আমরা যাইতে পারতাম। সো নিজের পেছনে কিছুটা ইনভেস্ট করা, নিজের লার্নিং এর পেছনে, নেটওয়ার্কিং এর পেছনে, এই জিনিসটা আমরা যেন করি। তো এগেইন আমরা কথা বলবো মূলত এই এসএমই স্টার্টআপ এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্টে, এবং এইটা আপনার গ্রোথের জায়গা মাইন্ডসেট নিয়ে আপনি ফোকাস করে ইনভেস্টটা করবেন, এবং এইখানে আপনি এক্সপেক্ট করবেন যেন 15 থেকে 25% একটা অ্যানুয়াল রিটার্ন আপনি যেন পান, যত টাকা এইখানে ইনভেস্ট করেন এই জায়গাটাতে। একটু রিস্কি, কিন্তু তার মানে রিস্ক যেহেতু আছে একটু বেশি, আপনি রিওয়ার্ডটা বেশি যাবেন। কিন্তু ভাই দয়া করে যে 40, 50, 60, 90% এইরকম রিস্কি জায়গায় যায় না, ওইটা আমরা আরো কথা বলবো পরবর্তী। আচ্ছা, তো ধরেন যে আমি যে সিম্পল দুইজন ইনভেস্টরের ইয়া যদি বলি, যে একজন ধরেন যে রহিম, একজন নাদিয়া। রহিম একটু ট্রেডিশনাল, সে যেরকম 20 লাখ টাকা ল্যান্ডে ইনভেস্ট করে ফেলছে, কারণ 5 বছর পরে হয়তো এটা ভ্যালুটা 25% বাড়ছে, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে কি, যে কোনো ক্যাশ ফ্লো নাই তার কাছে, রাইট? মানে ইমার্জেন্সি কিছু লাগলে বা কিছু মানে তার সহজ কথা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা তৈরি হয় নাই। যে আমি আজকে চাইলে যে চাকরি বাকরি ছেড়ে দিয়ে স্টিল আমার প্যাসিভ ইনকাম মাসে লাইক লেটস 1 লাখ 1.5 লাখ হচ্ছে, বা ফ্রম মাই ইনভেস্টমেন্ট, এইটা হচ্ছে না। তো তার মানে সে ওই যে চাকরি বা কাজ যেটা সেটা করেই যাচ্ছে। তো একটা বড় তো চাওয়া থাকে আমাদের কি, যে আমরা
কেন ওয়েলথ ক্রিয়েশন করতে চাই? ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য, যে আমি কারোর ধার ধারি না, আমি নয়টা তো মানে পাঁচটা চাকরি করব না, সো আই ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? সো সো ল্যান্ডের ওইটা অনেকটাই পেপার ওয়েলথ, এবং কোনো লিকুইডিটি নাই এইখানে। অন দ্য আদার হ্যান্ড, নাদিয়া আরেকজন একটু স্মার্ট, সে কি করছে, সে ওই 20 লাখ টাকাটাই সে কয়েক ভাগে ভাগ করছে। হ্যাঁ, রিয়েল এস্টেটে দিছে যেখান থেকে সে ভাড়া পাবে। হুম। রিয়েল এস্টেট মানে আমি এখন ফর এক্সাম্পল, বা আমার আমি ইয়া কইরা, কি জানি বলে, এই বাসা ফ্ল্যাট কিনে ওইখানে থাকি, তাইলে ওইটা ওইটা আমার ইনভেস্টমেন্ট না, ওইটা আমার কস্ট, সাঙ্ক কস্ট। হ্যাঁ। মনে হইতে পারে যে ও আচ্ছা আমি তো ভাড়া সেভ করতেছি, বাট মানে ঢাকা শহরে এখন এই ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট ইজ ইজ নট এন প্রফিটেবল, মানে ROI আর কি। কিন্তু সে হয়তো কি করছে, সে হয়তো এলাকার 5টা দোকানে আহ, দোকান কিনা ফেলাইছে, যে দোকানগুলা থেকে সে প্রতি মাসে 2,000 টাকা বা 2,500 টাকা করে ভাড়া পায়। তো ওইভাবে সে হয়তো করছে। 5 লাখ টাকা সে SME তে করছে, 3 লাখ টাকা কোনো একটা স্টার্ট আপে দিছে, আর 2 লাখ টাকা সে সেভিংস এ দিয়ে রাখছে, ওইখানে সে 10% দিয়ে FDR করে রাখছে। এই যে সে কাজটা করছে, এটা থেকে সে প্রতি বছরে সে যে একটা 18% একটা রিটার্ন পাচ্ছে, স্টেডি ক্যাশ ফ্লো আসতেছে তার। হ্যাঁ, আবার স্টার্ট আপে যদি কিছুটা করে থাকে ওইখানে ইকুইটি গ্রোথ হচ্ছে, তাহলে কি যে সে রেগুলার টাকাও পাচ্ছে কিছু, আবার সে যে ইনভেস্টমেন্ট করছে সেটা আবার একটা স্টেডি রিটার্নও পাইতেছে, সব মিলে দিস ইজ এ বেটার, স্মার্টার ইনভেস্টমেন্ট দেন দ্য ফার্স্ট ওয়ান। রহিমের চেয়ে নাদিয়ার ইনভেস্টমেন্টটা স্মার্টার। মানে এখান থেকে মেইন লেসনটা কি? ডাইভার্সিফিকেশন ইজ ইজ বেসিক্যালি ইম্পর্টেন্ট, এবং ডাইভার্সিফিকেশন করলেই আমার যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা সেটা অ্যাচিভ করাটা আসলে সম্ভব। আচ্ছা, তো এই ছিল আমাদের চ্যাপ্টার 1 এর জায়গাটা, যে মাইন্ডসেটটা আমাদের কিরকম আগে থাকতে হবে একজন ইনভেস্টরের জায়গা থেকে, যে আমরা কিভাবে চিন্তা করি। এখন সো এখন আমরা আসি যে গ্রেট ইনভেস্টররা, এই যে ওয়ারেন বাফেট বা এই যে যাদের ছবি টবি আমরা শেয়ার টেয়ার করছিলাম, হ্যাঁ, তারা কিভাবে চিন্তা করে, তাদের মাইন্ডসেট কি? দেখেন, যে এই কথাটা বলতেছিলাম আপনাদেরকে, যে একজন ইনভেস্টরের গ্রেটেস্ট অ্যাসেট ইজ নট মানি, ইজ টেম্পারমেন্ট। মানে কি? যে আমি টেম্পার ধরে রাখতে পারি কিনা, আমি কি অল্প লাভ হইতেছে দেখে ছাইরা দিছি এরকম, নাকি মানে একটু নিচের দিতে চাইতেছে আমি ভয়ে বিক্রি করে দিছি শেয়ারটা, মানে শেয়ারের কথা বলতেছি আর কি। এইটা এইটা হচ্ছে টেম্পারমেন্ট। বা আমি, ও বলতেছে যে হ্যাঁ এটাতে তো হ্যাভি রিটার্ন দোস্ত, আমি টাকা ইনভেস্ট করে বসছি। হ্যাঁ, সো দা ইনভেস্টর গ্রেসে, মানে অ্যাসেট হইতেছে, তার মানে কি কোনো স্কিল না, এরকম না যে কোনো নলেজ, এটা হচ্ছে তার ইনহেরেন্ট একটা বিহেভিয়ার, যে তার টেম্পারমেন্ট ধরে রাখতে পারে কিনা সে। নাও, যারা এরকম আছেন, আমি বেশ কয়েকজনেরটা ঘাটাঘাটি করছি, পড়াশোনা করছি, আই হ্যাভ বিন স্টাডিং দেম ফর কাপল অফ ইয়ার্স। তারপরে আমি নিজে আসলে ইনভেস্টমেন্টে নিজে নামছি। মানে আমি আগে যদিও আমি একজন ফাউন্ডার, আমি বুঝি ব্যবসা কোনটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে, ফাউন্ডার আমি চিনি, কিন্তু তারপরে আমি ঝাঁপায় পড়ি নাই। আমি প্রায় 2 বছর আসলে পড়াশোনা করছি। আমিও একটু নিজে একটু ওল্ড স্টাইল। আমি এরকম না যে ক্রিপ্টোতে ইনভেস্ট করব, হ্যাঁ, মানে এই ধরনের মানে পাবলিক আমি না। সো আই হ্যাভ বিন স্টাডিং দিস পিপল, যে তারা কিভাবে চিন্তা করে, তারা কিভাবে ইয়া করে। তো এদের প্রত্যেকেরই, এবং এবং তাদের চিন্তাটা আসলে আমাদের বাংলাদেশের এখন যে ইকোনমিক যে সিচুয়েশনটা, বাংলাদেশের যে গ্রোথের জায়গাটা, ওনাদের চিন্তাটা মোর অ্যাপ্লিকেবল। ইউএসএ তে এখন যে ধরনের, বা অ্যাডভান্স ইকোনমিতে এখন যে ধরনের ইনভেস্টিং হচ্ছে, হ্যাঁ, AI ক্রিপ্টো এই সেই এগুলা, এগুলা কি আমাদের দেশের জন্য উপযোগী না? আমরা এখনো ওই জায়গাতে যাই নাই অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ ইকোনমি। তো ওদের গুলা দেখে, এবং হয়তো বিদেশে থাকে আমাদের কয়েকজন বন্ধু বান্ধব বা যারা, তারা বলতেছে আরে দোস্ত ক্রিপ্টোতে তো এই হয়ে যাইতেছে ওই হয়ে যাইতেছে, সেইটা ওনারা ওইখানে দেখে বসে যা বোঝে, আমি এটা এই এই জায়গাটাতে এটা বুঝতে পারাটা বা ইয়া করতে পারাটা খুব ডিফিকাল্ট। তো আমি পার্সোনালি আহ একটু সেফ চিন্তা করতে বলি সবাই। আচ্ছা, সো তারা কি মাইন্ডসেট থাকে? খুব সিম্পল, 5টা। অলওয়েজ থিঙ্ক লং টার্ম। লং টার্ম বলতে 5 বছর 10 বছর। লং টার্ম বলতে 1 বছর না 6 মাস না।
ওয়ারেন বাফেট বলে যে লং টার্ম মানে হইতেছে মিনিমাম এ ডেকেড। তুমি ভাই এমন কোন শেয়ার, এমন কোন বিজনেসে ইনভেস্টই করো না যেটা তুমি মনে করতেছে যে পরের বছর বিক্রি করে দিবা ওইটার শেয়ারটা, বা ওইটা থেকে টাকাটা উঠাই নিবা। তার মানে কি? তার মানে তোমার প্রথমেই যে সিদ্ধান্ত তুমি নিছো এখানে ইনভেস্ট করার, তাহলে এটা ভুল সিদ্ধান্ত যে 1 বছর পরে আমি উঠাই নিব। তার মানে তুমি রাদার এমন বিজনেসে ইনভেস্ট করো, এমন জায়গায় ইনভেস্ট করো যেটা আগামী 5 থেকে 10 বছর তোমার মানে তাকাইতে হবে না, বিকজ দ্য বিজনেস ইউ চুজ ইজ সো গ্রেট যে তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, এটা তোমাকে আসতে মানে রিটার্ন দিতে থাকে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, থিঙ্ক লং টার্ম। সেকেন্ড, ভেরি ইম্পর্টেন্ট, স্টে উইদিন ইয়োর সার্কেল অফ কম্পিটেন্স। মানে হচ্ছে আমি যেটা জানি, আমি যে সেক্টর বুঝি, আমি হয়তো ফর এক্সাম্পল গার্মেন্ট সেক্টরে কাজ করি, আরএমজি তে কাজ করি, তাহলে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিটা বুঝি। আমি বুঝি 100 টাকা দিয়ে সে বানাইছে, সে আসলে 500 টাকায় বেচে, তার মানে খুব ভালো মার্জিন থাকে। এইটা কি আমি বুঝি কিনা? আমি যদি আমি যেই সেক্টরে ইনভেস্ট করতেছি সেই সেক্টর সম্পর্কে আমি যথেষ্ট জ্ঞান না থাকে আমার, আমি তাহলে ধরা খাবো। এবং যারাই ধরা খাচ্ছে প্রত্যেকেই ধরা খাচ্ছে এই এই একটা কারণে, কারণ তারা যেই জিনিসটা জানে না পুরোপুরি ভাবে সেখানে যায় সমানে ইনভেস্ট করতেছে উইদাউট নোয়িং হাউ দিস সেক্টর ওয়ার্কস। এখন ওয়ারেন বাফেটের মতো মানুষ, চার্লি মঙ্গারের মতো মানুষ, উনি তো মারা গেছেন এখন, ওয়ারেন বাফেটের পার্টনার, যারা কিনা 70-80 বছর ধরে ইনভেস্ট করতেছে। চিন্তা করেন, দুইটা ওয়ার্ল্ড ওয়ার মানে ওয়ার্ল্ড ওয়ার দেখছে একটা, মানে হেন জিনিস নাই দুনিয়াতে যা যা হইছে কত। এদের বয়স তো 95 বছর, 90 বছর, কি পরিমাণ পরিবর্তন তারা দেখছে। অথচ তারা এখন যদি ওয়ারেন বাফেটের স্টক দেখেন, মোস্টলি 10টা স্টকে, 10টা কোম্পানিতে রাখা আছে, মানে 200-250 বিলিয়ন ডলার এই 10টা স্টকে, এর বাইরে না। এবং ওই স্টক গুলা আমি হয়তো সুযোগ পেলে ছবি দেখাবো। খুব বেসিক বেসিক জিনিস, এবং সে বলছে ভাই আমি যে জিনিস বুঝি না ওইটাতে ইনভেস্ট করি না। হ্যাঁ, এতে করে অনেক অপরচুনিটি মিস হয়ে যেতে পারে। আমি অ্যামাজনে ইনভেস্ট, অ্যামাজন আসছিল আমার কাছে, আমি ইনভেস্ট করি নাই। আজকে অ্যামাজন ইনভেস্ট করলে অনেক হইতো, কিন্তু আমি অ্যামাজন তখন এটা বুঝি নাই মানে এই ইয়াটা। এবং আই হ্যাভ নো রিগ্রেট, কারণ যদি ধরা খাইতাম তাহলে বহুত ধরা খাইতাম। সো দে, দ্য গ্রেট ইনভেস্টর অলওয়েজ স্টে ইন দেয়ার সার্কেল অফ কম্পিটেন্স। হয়তো 2টা 3টা সেক্টর, 4টা সেক্টর সে আহ জানে, ওই 3টা 4টা সেক্টরে সে ইনভেস্ট করে, ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিতে করে, বাট সে এইটার ভেতরে থাকে। এইটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর হইতেছে ফোকাস অন দ্য ভ্যালু নট দ্য প্রাইস। মানে হচ্ছে যে আমি এই শেয়ারটা, বা এই যে কেউ একজন আইসা বলতেছে যে এইখানে আপনি 50,000 বা 5 লাখ ইনভেস্ট করেন, আমি আপনাদের 5% দিব বা 10% দিব, যদি আমরা ইকুইটি ইনভেস্টমেন্টের কথা বলি। সো দেখেন যে এটা আসলে দামের চেয়ে বরং এটার ভ্যালুটা কি। কারণ প্রাইস ইজ হোয়াট ইউ পে, আর ভ্যালু হচ্ছে এটা মানে হোয়াট ইজ ওয়ার্থ, দুইটা দুই জিনিস। ওই সময় ইনভেস্ট করা উচিত কোন একটা কোম্পানিতে যখন এটা আন্ডার প্রাইস বাট হাই ভ্যালু হাই। আচ্ছা, 4 নাম্বার যে জিনিসটা, সবসময় একটা সেফটি মার্জিন রাখবেন। সেফটি মার্জিন রাখবেন, যদি কোনো একটা ফাউন্ডার বলে আইসা যে আমার এইখানে আগামী 1 বছরে 5 কোটি টাকার ব্যবসা হবে, আপনি ধৈর্যই রাখেন 4 কোটি টাকার হবে, 3.5 কোটি টাকার হবে, আপনি পুরাটা বিষয় এইটাই হচ্ছে আপনার মার্জিন অফ সেফটি। তার মানে আপনি ধরে নেন যে সে যদি বলে যে আপনারে আমি 20% রিটার্ন দিব, আপনি ধরে রাখেন যে না আমি আসলে 20% পাবো না, আমি 18ই হয়তো পাবো, এম আই ওকে উইথ 18%। এইটাই আপনার মার্জিন অফ সেফটি, যে 2% মার্জিন অফ সেফটি আপনি রাখছেন। ইফ ইফ ইউর ওকে, তাহলে ওইভাবে আপনি আগান, বাট একটা মার্জিন অফ সেফটি আপনি রাখবেন। আর বি ইমোশনালি নিউট্রাল। মানে আমি ওই যে আমি গতকালকে পোস্ট দিছি, এই যে পেঁয়াজে ইনভেস্ট করছি, তো আমি আমার কথা হইতেছে যে আমার বাপেও যদি আজকে একটা ব্যবসা শুরু করে এবং আমারে বলে যে
এখানে ইনভেস্ট কর। আমার বাবা করতেছে বা আমার আপন ভাই করতেছে, আমি তো হ্যাভি ইমোশনালি কানেক্টেড, আমি আমার টাকা ইমোশনালি দিব না। সো নেভার ইনভেস্ট ইমোশনালি, আপনাকে সবসময় ইমোশনালি নিউট্রাল থাকতে হবে। সেই ইমোশন এরকম না যে আমার বন্ধু করতেছে এটাই খালি একমাত্র ইমোশন, আর অন্যান্য ইমোশন আছে, বাট বি ইমোশনাল। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অ্যাজ এ ইনভেস্টর, আপনাকে এই যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এই ব্যাপারটা বুঝতে হবে। এই কম্পাউন্ডিং, আলবা আইনস্টাইন, আইনস্টাইন তো আর ফাইন্যান্স ম্যান না, বাট আইনস্টাইনও বলছে যে কম্পাউন্ডিং এমন একটা জিনিস যেটা এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, দোজ হু আন্ডারস্ট্যান্ড ইট আর্ন ইট, হ্যাঁ, অ্যান্ড দোজ হু ডোন্ট পে ইট। আচ্ছা, দেখেন এখানে কি ব্যাপারটা বলা আছে, সিম্পল। 1 লাখ টাকা আজকে আপনি যদি এই বছর ইয়ার ওয়ানে, যে 2025-এ আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, ধরেন যে এটা প্রতি বছরে 15% করে গ্রো করতেছে, আপনি 1 বছর পরে এটা 1,15,000 হয়েছে। কারণ আপনি ভাবলেন আমি 15,000 উঠাই নিব, রাখবো না, আসলটা থাকুক, 15% উঠাই নিব, তাইলে আপনার কি কম্পাউন্ডিং অফ হয়ে গেল। কিন্তু আপনি রাইখা দিলেন না এখন 115, এইটা তাহলে মানে এইটা তাহলে রোটেট হইতে থাকবে। এই জিনিস এইভাবে রোটেট হইতে থাকলে 20 বছর পরে যায় আপনার এই 1 লাখ আর একটা পয়সা এডিশনাল অ্যাড করতে হবে না। কত হয় দেখেন তো, 16,30,000, এন্ড দ্যাট ইজ কম্পাউন্ডিং। সো আজকের 1 লাখ টাকা আপনি ফালায় রাখছেন, একটা 15% গ্রোথ দিচ্ছে, রেট কেউ দিচ্ছে, এটা 20 বছরে 16 লাখ টাকা হয়ে যাবে। কিন্তু আপনি যদি লাভ উঠায় ফেলাইতে পুরা সবসময় বছর শেষে, তাইলে এটা কি ওই 1 লাখই থাকতো, এবং 20 বছর পরে ওই 1 লাখের দাম কি হইতো, 10,000 হইতো কিনা, গড নোস, রাইট? বাট এখন এটা এমনই কম্পাউন্ডিং হয়েছে, আপনার কিসের ইনফ্লেশন ইনফ্লেশন সব কিছুরে বিট করে এমন একটা লেভেলে নিয়ে চলে গেছে। আর আপনি জাস্ট এটা চিন্তা করেন, এনে 1 লাখ আছে, আপনি এনে জাস্ট 10 লাখ দেন, তাহলে এটা কত কত হয়ে যাবে, 1 কোটি আহ কি বলে, এই 63 লাখ হয়ে যাবে, রাইট? সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। অ্যাজ এন ইনভেস্টর আপনাকে এই পাওয়ার অফ কম্পাউন্ডিং ব্যাপারটা বুঝতে হবে। এখন এই যে যারা বড় বড় ইনভেস্টর আছে, যে ওয়ারেন বাফেট, চার্লি মঙ্গার, দুইজন পার্টনার ছিল, পিটার লিঞ্চ, হ্যাঁ, বেঞ্জামিন গ্রাহাম, এরা কিন্তু খুব মানে, আপনি তাদেরকে সার্চ দিয়ে আপনার তাদের তাদের সম্পর্কে আরো জানেন, তাদের সম্পর্কে জানেন, তাদের প্রিন্সিপাল গুলো শেখেন। বাট তাদের প্রত্যেকের একটা কোর প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপালের বাইরে যায় তারা খুব একটা ইনভেস্ট করে নাই। যেমন ওই যে ওয়ারেন বাফেট বলছিল কি, যে আমি যেটা বুঝি না, আমি যে সেক্টর বুঝি না, সেই সেক্টরে আমি ইনভেস্ট করি না। এটা তার প্রিন্সিপাল। দরকার হইলে সে 2 বছর ওই সেক্টর নিয়ে পড়াশোনা করবে, ওইটা ওইটা বুঝবে, ওই সেক্টরের 5টা বিজনেসকে সে স্টাডি করবে 2 বছর, তারপরে সে সিদ্ধান্ত নিবে সে ওইখানে ইনভেস্ট করবে কিনা, কিন্তু সে আজকে ইনভেস্ট করবে না। আচ্ছা, তো ওয়ারেন বাফেট এরকম একটা কোর প্রিন্সিপাল হচ্ছে ইনভেস্ট ইন বিজনেস উইথ ডিউরেবল অ্যাডভান্টেজেস। মানে হইতেছে যে এই সে এমন একটা বিজনেস আছে যেটা মানে আগামী 20 বছর, 30 বছর, 40 বছরেও এইটার কোনো অ্যাডভান্টেজ কমবে না। এটা ডিউরেবল একটা জিনিস। এই যে সে ইনভেস্ট করছে কোথায়, কোকে। কোক 100 বছর আগেও মানুষ খাইছে, এখনো খাইতেছে, হয়তো 100 বছর পরেও খাবে কোক। সো কোকের ইনভেস্টমেন্ট তারা আছে, কোকে শেয়ার কিনে রাখছে, সম্ভবত জীবনেও কোকের শেয়ার বিক্রি করবে না। তো এখন এটার বাংলাদেশের অ্যাপ্লিকেশন কি, আমাদের তো, আমরা তো কোকের শেয়ার কিনতে পারবো না, আছে হয়তো শেয়ার মার্কেটে, আমি জানি না। বাট আপনাকে দেখেন ওই ধরনের ভালো এসএমই যারা আছে, যারা হয়তো 5 বছর 10 বছর ধরে বাংলাদেশে ব্যবসা করতেছে, একটা লয়াল কাস্টমার বেজ আছে, স্টেডি ক্যাশ ফ্লো আছে, ওই ধরনের জায়গাতে ও এমন একটা জিনিস করতেছে যেটা ধরেন যে সবসময় আহ কি বলে, এটা চাহিদা থাকে। যেমন ধরেন ফর এক্সাম্পল কেউ ডাইপার বানাইতেছে, হ্যাঁ, তো তো ডাইপার যে বানাইতেছে, তো তো ডাইপার তো বাচ্চাদের লাগবেই। আচ্ছা, যে বাচ্চাদের জামা বানাইতেছে, জামা তো লাগবেই, হ্যাঁ, খেলনা বানাইতেছে, খেলনা তো লাগবেই। এরকম দেখেন যে কোন জিনিসটা যেটা সব সময় কমন, মানে চাহিদা থাকতে থাকবে, এবং একটা লয়াল কাস্টমার পেয়ে গেছে। চার্লি মঙ্গার, তার ইয়া হইতেছে সে খুব রেশনাল, সে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সে কথা হয়েছে ভাই ইমোশনটা সাইডে রাখো, ইমোশন ইম্পর্টেন্ট না।
রেশনাল ডিসিশন নিবা এবং ফোকাস অন দ্য এভিডেন্স। বিজনেস বা এই সেক্টরতে কি এভিডেন্স তুমি পাইছো যেটার কারণে তুমি এখানে ইনভেস্ট করতেছো। পিটার লিঞ্চ, এই যে ইনভেস্ট ইন হোয়াট ইউ নো। যেমন আমি অনেক ক্ষেত্রেই ইনভেস্ট, মানে যত আমার গুলো কনসিডারেশনে আছে এখন পাইপলাইনে অনেকগুলো আছে এডুকেশন নিয়ে, হ্যাঁ, বা এই যে আমি যে সেক্টর গুলো বুঝি ওইগুলাতে নিয়ে যে কয়টাতে করছি সেগুলোও একই। আমি এক্সপ্লেন করবো না কেন করছি টরছি। হুম। তো এই যে এটাই, যে আপনিও বাংলাদেশে আছেন তাহলে ইনভেস্ট ইন দোজ সেক্টরস, লোকাল সেক্টর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। ফর এক্সাম্পল আপনি অ্যাগ্রো ভালো বোঝেন। হুম। কেউ যে বলতেছে যে মনে করেন পেঁপের ব্যবসা করে 40% আপনার অফার দিতেছে যে পেঁপের বিজনেসে 40% রিটার্ন। এখন আমি তো ভাই আসলে সন্দিহান যে পেঁপের ব্যবসাতে 40% রিটার্ন কন্টিনিউয়াসলি কিভাবে দেওয়া সম্ভব বছরের পর বছর। যে পেঁপে তাহলে, তাহলে ওই পেঁপে গুলা কোথায় হইতেছে যদি একজন ফার্মার একটা জায়গায় 1 একর জায়গা জুড়া পেঁপে করছে, ওই জায়গাতে যদি ইনভেস্টমেন্ট হয়ে থাকে ইকোনমি অফ স্কেল টেল অমুক তমুক, তাহলে হয়তো ব্যাপারটা এটার সাথে আবার অনেক কিছু কানেকশন আছে। পেঁপেটা রাইট দামে কিনা হইতেছে কিনা, কে কিনতেছে, যে বলতেছে কমিট করতে সে কি সরাসরি কিনতেছে কিনা, রাইট। সো এই ব্যাপারটা যেমন এই কারণে আমি শুধুমাত্র অ্যাগ্রোর ক্ষেত্রে উইগ্রো বা আই ফার্মার এদেরকে বেশি ট্রাস্ট করি, কারণ তাদের ফিল্ড লেভেলে লোক আছে, তারা ফার্মার সরাসরি ম্যানেজ করে, ফার্মারে তারা ইনপুট দেয়, ফান্ডিং দেয়, আবার যে জিনিসটা হয় তারা সরাসরি তারা কিনে, তার মানে প্রাইস তারা ভালো প্রাইসে কিনতেছে, ফার্মারও ভালো প্রাইস পাইতেছে, এবং সে আইনা সরাসরি বিক্রি করতেছে বড় বড় গ্রুপে। মানে মাঝখানে মিডলম্যান টিডলম্যান নাই, তার মানে সে যদি কমিট করে যে হ্যাঁ, এই যে আমি যেমন পেঁয়াজে করছি, বলতেছে যে 20 থেকে 25% আসতে পারে, আমি জানি যে এটা সম্ভব, কারণ আবার সে বলছে ফ্যাসিলিটি আছে, রাইট। সো তাহলে আমি অ্যাগ্রো কিন্তু এত ভালো বুঝি না, কিন্তু আমি এই বেসিক কমন জিনিসগুলো বুঝি, কমন সেন্স এগুলা, এবং আমি তখন ট্রাস্ট করতেছি একটা প্ল্যাটফর্মকে রাদার দেন কোনো একটা ফার্মারকে, বা কোনো একটা যে পেঁপে সেক্টর না হাঁসের সেক্টর না ক্যাটেল সেক্টর ওইটার, রাইট। সো তো এই এই জায়গাগুলো আপনার এই নুয়ান্সেস গুলো এই জিনিসগুলো বোঝাটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর গ্রাম বেঞ্জামিন গ্রাম যে মার্জিন অফ সেফটি, ওইটা আমরা আগেও বলছি যে হ্যাঁ, কিছুটা সেফটি রাখা মাথার মধ্যে চিন্তা, যে এই যে যেমন উইগ্রো বলতেছে কি বলে 19.8 থেকে 25%, আমি ধরে রাখছি 19.8 মানে 20%, 21-22% হইলেই হবে, আমি 25% তো পাবো না। সো দ্যাট ইজ মাই মার্জিন অফ সেফটি। আচ্ছা, এখন এই জিনিসটা তাহলে আমরা বুঝলাম যে একজন, এই যে যারা আছে যারা গ্রেট ইনভেস্টর গত 30-40-50 বছরে, তারা আসলে কিভাবে চিন্তা করে। এখন নেক্সট দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নেক্সট দুইটা চ্যাপ্টার, একটা হইতেছে কারণ এইটার উপরেই আপনি আসলে সিদ্ধান্ত নেন সাধারণত, যে আমি একটা ব্যবসারে কিভাবে অ্যাসেস করব, আর তারপরে হইতেছে আমি একটা ফাউন্ডারকে কিভাবে অ্যাসেস করব। তো এই জায়গাটাতে, আচ্ছা, এইখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে মনে হচ্ছে, কারণ একটা সেকেন্ড। ও আচ্ছা, এটা ফাউন্ডারে গেছে, ওকে ফাইন। আচ্ছা, তো বিজনেস অ্যাসেস করাটা খুব ইন্টারেস্টিং। এইটা আমার যেহেতু আহ, বেশ অনেক ফাউন্ডারদের সাথে কথা বলা, কাজ করা, মেন্টর করার সুযোগ হয়েছে। আম, আমি একটা এখন খুব অল্প সময়ে মোটামুটি 5-10 মিনিট কথা বললে আমি বুঝে ফেলতে পারি যে একটা বিজনেসে ইনভেস্ট করা যাবে কি যাবে না। আমি যেমন বাই করছি একদম শর্টকাট একটা, এখানে যা আছে এটা আমি এক্সপ্লেন করতেছি বাট আপনাদের বোঝার জন্য খুবই সহজ শর্টকাট একটা উপায় আমি বাই করছি। 3টা প্রশ্ন করতে হবে। একটা হইতেছে ভাই আপনি কোন মার্কেটে ব্যবসা করেন, মানে আপনার সেক্টরটা কি। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার নিশ কি, মানে কোন কাস্টমার সেগমেন্টে আপনি টার্গেট করেন। আর 3 নম্বর হচ্ছে আপনার প্রাইসিং স্ট্র্যাটেজি কি। আচ্ছা, এখন আমি একটা ডাইরেক্ট উদাহরণে যাই, লেটস সে ওয়ান উম্মা। হুম। ওয়ান উম্মাতে যখন আমি ইনভেস্ট করছি এই 3টা প্রশ্ন কিভাবে কাজ করছে। আচ্ছা, ওয়ান উম্মা কি, কোন সেক্টরে ব্যবসা করে, মেন্স ফ্যাশন, ছেলেদের ফ্যাশন, এই জায়গা এটা হচ্ছে তার বিজনেস সেক্টর। আচ্ছা, তার নিশ কি, কোন নিশে ওয়ান উম্মা
ব্র্যান্ড বিল করছে বা কারে টার্গেট করতেছে? সে টার্গেট করতেছে আরবান মডেস্ট ফ্যাশন, তার নিশ। মানে যেই সব মানুষ আরবান এরিয়াতে থাকে এবং মডেস্ট ফ্যাশন পছন্দ করে, হ্যাঁ, তারা। দেখেন, ওয়ান উম্মার কিন্তু কাস্টমার মাদ্রাসার স্টুডেন্টরা না, বা মাদ্রাসা থেকে বের হয়েছে পোলাপান না। তাদের হইতেছে যে আমার আপনার মতোই একটু কিন্তু একটু আরবান, একটু ইসলামিক মাইন্ডের। কিন্তু আমরা উই ওয়ান্ট টু লুক ফিল, মানে লুক গুড। কিন্তু এই যে একদম হুজুরদের যে যোগ্যটা ওইটা আমাদের করতে আবার ভালো লাগে না। হ্যাঁ, বা একটু যেহেতু আরবান, একটু ফ্যাশন সচেতন, ওই ধরনের গ্রুপের জন্য সে এই ব্র্যান্ডটা, তার প্রোডাক্ট এবং ইয়া সবকিছু এই 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 নিশটাতে। তো তার মানে কি, আরবান ম্যান এবং হইতেছে এই মডেস্ট ফ্যাশন, এইটা হচ্ছে তার নিশ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, প্রাইসিং স্ট্র্যাটেজি কি? তার প্রাইসিং স্ট্র্যাটেজি হচ্ছে একটু প্রিমিয়াম। কারণ কি, আমি ধরেন যদি এই এদের একটা কাস্টমার, তাহলে আমার পকেটে টাকা আছে, আমি একটু প্রিমিয়াম এটা চাই। তো তো তাহলে আমি এই 3টা প্রশ্ন, এর এর বাইরে আরো আরো জিনিস আমি ভাবছি, চিন্তা করছি, এটা শেয়ার করবো। বাট মূলত আপনি যদি 30 সেকেন্ডে, হ্যাঁ, বা 1 মিনিটে একটা ব্যবসা মানে চুজ করতে চান যে আপনি ফার্দার আগাবেন কিনা এই ব্যবসা নিয়ে, মানে ব্যবসাতে ইনভেস্ট করার ব্যাপারে, ইউ আস্ক দিস 3 কোয়েশ্চেন টু দ্য ফাউন্ডার। এবং যে ফাউন্ডার এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার মানে ওই ফাউন্ডারও বুঝে না, তার ব্যবসায় সে ঠিক মতো এখনো বুঝে না। 1 নম্বর কি, হুইচ সেক্টর ইউ আর ডুইং বিজনেস, হোয়াট ইজ ইউর নিশ, হোয়াট ইজ ইউর কোর নিশ বা কাস্টমার সেগমেন্টেশন, এবং হোয়াট ইজ ইউর প্রাইসিং স্ট্র্যাটেজি। আচ্ছা, এখন আরেকটু সময় নিয়ে যদি আপনি একটা ব্যবসাকে অ্যাসেস করতে চান, আর একটু মানে একটু কুইকলি, মানে ধরেন যে 15-20 মিনিট আপনি একটু আহ, সময় দিতে চান এই বিজনেসটা ইনভেস্ট করবেন কিনা বোঝার জন্য। আপনি হয়তো আম, বিনিয়োগে ঢুকছেন, হালালে ঢুকছেন, বা এরকম যে প্ল্যাটফর্ম গুলাতে ঢুকছেন, ওইখানেও তো বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে বা ইয়া থাকে, আপনি ভাবতেছেন কোনটাতে করবেন। খালি কে কত পার্সেন্ট রিটার্ন দেয় ওইটাই কি দেখেন কিনা আপনি, আমি জানি না, আমি ওইটা দেখি না, আমি ফার্স্টে যে এইগুলা দেখি। আচ্ছা, তো এইখানে জিনিসটা কি, এই যে এগেইন 5M একটা ফ্রেমওয়ার্ক কি, এই যে মার্কেট, আগে এটা আলাপ করছি যে আচ্ছা এই মার্কেটটা কেমন, এটা কি এই মার্কেটে কি এই যে জিনিসটা, এটা কি ডিমান্ড আছে এই প্রোডাক্টটার, এই মার্কেটটা কি গ্রো করতেছে নাকি ছোট হইতেছে। যেমন কেউ যদি এসে আমার এখন আজকে বলে যে আমি একটা ছেলেদের ফ্যাশন ব্র্যান্ড করবো, আমি বলবো যে ভাই তাহলে তোমার আমি দিব না। কারণ ছেলেদের ফ্যাশন ব্র্যান্ড মানে এখানে তো, এটা তো কমন জেনারেল একটা জিনিস, এইখানে কোনো পজিশনিং নাই, কোনো নিশ নাই। তাহলে তুমি কি বড় বড় পার্টিদের সাথে মারামারি করে পারবা? পারবা না, অতএব তোমার আমি টাকা দিব। তাদের মডেলটা কি, বিজনেস মডেল, হাউ ডাজ ইট মেক মানি, এই তাদের যে রেভিনিউটা আসতেছে এটা কি প্রেডিক্টেবল, প্রতি মাসে কি একটা রিপিট রিপিট হয়, নাকি এটা আহ একবার এই মাসে বুস্ট করছে তো টাকা পাইছে, পরের মাসে বুস্ট করে নাই তো এক পয়সাও নাই। কিরকম ব্যবসাটা, কি ধরনের? B2B ব্যবসা হইলেও ব্যাপারটা অনেকটা এরকমই। তার কি বান্দা কাস্টমার আছে, যে যে কাস্টমার তার কাছে প্রতি মাসে এই এই পরিমাণ জিনিসের অর্ডার দেয় বা এই পরিমাণ সার্ভিস নেয়। তো এইটা একটা জিনিস, তার বিজনেস মডেলটা। তার মোট, মোট মানে হইতেছে তার অ্যাডভান্টেজটা কি, যেটা অন্যরা কপি করতে পারবে না। এইটা এরকম কোন অ্যাডভান্টেজ আছে কিনা। ব্র্যান্ড ইটসেলফ ইজ এ মোট। যদি একটা ব্র্যান্ড বিল্ড করে ফেলেন, যেমন এই যে আমাদের গুফি আপনারা অনেকেই চেনেন, রাইট? তো গুফির একটা মোট কি, ব্র্যান্ড। যে এরকম একটা ব্র্যান্ড দাঁড়ায় গেছে যেটা বাচ্চারা পছন্দ করে, আমাদের ক্যারেক্টার ট্যারেক্টার আছে। তো এটা চাইলেই কেউ কপি কইরা বা ইয়া কইরা এত দখল মানে কয়েকশো কোটি টাকা নাই নিয়ে নাইমাও যে গুফির মতো বা গুফিরে খায়া দিবে, এটা এটা হবে না। কারণ উই হ্যাভ ক্রিয়েটেড এ ব্র্যান্ড, ব্র্যান্ডের বাইরেও আরো অন্যান্য অ্যাডভান্টেজ আছে, সো এটা চাইলে এত সহজে কপি করা যাবে না। তো এরকম কোনো অ্যাডভান্টেজ আছে কিনা ওই ব্যবসাটার, যে ব্যবসাতে আপনি ইনভেস্ট করতে চাইতেছেন। আর এই প্রশ্নগুলো আপনি কারে করবেন? এই প্রশ্নগুলো আপনি আপনার ফাউন্ডারে করবেন, যে আপনার কাছে আসছে টাকা চাইতে, যে আপনার পিচ ডেক পাঠাইছে, তাদের জিজ্ঞেস করবেন। সে যদি এগুলোর উত্তর না দিতে পারে, তাহলে ওখানে ইনভেস্ট করার দরকার নেই। আপনি যখন ঘাটাঘাটি করবেন, তার নিয়ে একটু খুঁজবেন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন, তার ওয়েবসাইটে যা দেখবেন, ঘাটবেন। আচ্ছা, ম্যানেজমেন্ট এরপরে কে এটা লিড করতেছে? হ্যাঁ, ফাউন্ডার আছে একজন দুজনের ছবি, এরপরে কেটা, ফাউন্ডারের নিচে কে আর কারা?
কারা অপারেট করতেছে, এটা খুব ইম্পর্টেন্ট। শুধু এক ফাউন্ডার দেখেই অনেক সময় ইনভেস্ট কইরা, কারণ ফাউন্ডার অনেক, হ্যাঁ মানে ধরে যে সেই লেভেলের সেলিব্রিটি, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে সবাই চেনে, হ্যাঁ আহ, এই করতেছে ওই করতেছে, আপনি ভাবলেন আরে হ্যাভি তো ব্যবসা, হ্যাঁ তা আপনি কিছু না বুঝে ইনভেস্ট করে ভাবলেন, কারণ যা দেখলেন অফিসে, হে যেদিন অফিসে যায় না, হে যেদিন কাজ না করে অফিসে কিছুই হয় না, কারণ লোকই নাই তার। সে, তার কোনো টিম নাই যে এই ফাউন্ডারটা যদি সিক হয়ে 1 মাস অফিসে যাইতে না পারে, তাহলে কি ওই অফিস চলবে কি না, এটা জিজ্ঞেস করবেন। যে তুমি যদি বা আপনি যদি 1 সপ্তাহ অফিস না করেন, তাহলে আপনার অনুপস্থিতিতে কে অফিস চালাবে, ওই লোকটা কে, আপনার কি ওরকম কেউ আছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট এটা জিজ্ঞেস করাটা, ম্যানেজমেন্টটা বোঝাটা। মানি মানে ফাইন্যান্সিয়াল হেলথটা তাদের কেমন, ক্যাশ ফ্লো পজিটিভ কিনা, ডেট থাকতে পারে, ডেট ডেট কোনো সমস্যা নাই, তাদের লোন আছে, হ্যাঁ, কিন্তু তারা সেটা ম্যানেজ করতে পারতেছে কিনা। আর ওই যে শেষে বললাম পজিশনিংটা, যে আমার কাস্টমার নিশ কোনটা, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি যতগুলাতে ইনভেস্ট করছি, ওয়ান অফ দ্য কোর থিং দ্যাট আই লুক ফর ইজ দ্য পজিশনিং। এই যে যেমন ওয়ান উম্মাটা আমি এক্সপ্লেন করলাম একবার, হ্যাঁ, তো আমি খুব পজিশনিং এবং ব্র্যান্ড বিল্ড করছে কিনা এই জিনিসটা আমি দেখার চেষ্টা করি। যে সে যদি একটা ব্র্যান্ড বিল্ড করে, মানে হইতেছে একটা তার কাস্টমার বেজ আছে যারা তাকে পছন্দ করে, রিপিটলি নেয়, এইটা খুব পাওয়ারফুল একটা জিনিস, এই পজিশনিংটা। আচ্ছা, এটা তো মাত্র এক্সপ্লেন করলাম আমি আপনাদেরকে। এখন আপনাদেরকে আরো কয়েকটা উদাহরণ দেই। এইটা আমরা শিখাই হইতেছে ফাউন্ডারদেরকে, বুঝছেন, যে তুমি ভাই তোমার ব্যবসার এই নিশ কেমনে খুঁজবা, প্রাইসিং স্ট্র্যাটেজি কি করবা, এটা আপনাদেরকে একটু শিখাই দিই, হ্যাঁ, তাইলে আপনারা অ্যানালাইজ করতে পারবেন। ধরেন এই যে বিজনেস সেক্টর বামে, হ্যাঁ, কি ফ্যাশন, এই যে ওয়ান উমার কথা বলতেছিলাম, বিজনেস নিশ কি, মডেস্ট ফ্যাশন ফর আরবান ম্যান, এটা হইতেছে তার বিজনেস নিশ। আচ্ছা, ওইটা এটা কুইজ দিছিলাম ওদেরকে, আমরা আমরা একটা ক্লাস নিয়েছিলাম, তখন আমরা বলতেছিলাম আচ্ছা তাহলে বলো তো এইখানে তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি কি, এটা কি প্রিমিয়াম না মাস না লাক্সারি না মাস প্রিমিয়াম, কোন কোন ধরনের, তাদের তাদের বর্তমান প্রাইসিং স্ট্র্যাটেজি হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম প্রাইসিং করতেছে। কিন্তু আস্তে আস্তে তারা তো এখন আরো ইয়া বাড়াচ্ছে, 20টার মতো মানে আউটলেট হয়েছে, আরো বাড়াইতেছে, তো আস্তে আস্তে তারা হয়তো মাস প্রিমিয়ামের দিকে যাবে সামনে, কিন্তু তারা মাস না বা লাক্সারি না। এই 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 প্রাইসিং স্ট্র্যাটেজির পিরামিড আপনাদেরকে দেখাই দিই, তাইলে আপনারা আপনার ফাউন্ডারদের যখন বা ব্যবসাদের সাথে যখন বসবেন, তখন আপনারা এই আমার মতো প্রশ্ন করতে পারবেন, তাইলে বুঝতে পারবেন যে কোন ফাউন্ডারের জ্ঞানের দৌড় কত। আর একটা ব্যবসা যেটা আমি ইনভেস্ট করছি টাইলোতে, ওইটাও ফ্যাশন, কিন্তু কি করছে তারা, তারা প্লাস সাইজের ক্লথ বানায় ফর মেন। এখন তাদের প্রাইসিং স্ট্র্যাটেজিটা হইতেছে প্রিমিয়াম, তাদের প্রাইসিং স্ট্র্যাটেজিও প্রিমিয়াম। আচ্ছা, এখন এই প্লাস সাইজের খালি জামা বানায় ছেলেদের জন্য, এখানে কেন আমি ইনভেস্ট করছি? আচ্ছা, আমি দেখছি যে সারা পৃথিবীতে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে, মানে এই মোটা হওয়া, মানে হ্যাঁ এইটা অনেক বাড়তেছে, মোটামুটি অনেক ইউরোপে মানে আমেরিকা টামেরিকা, বাংলাদেশে গত 5-10 বছরে এই যে ফাস্ট ফুড টাস্ট ফুড আনহেলদি লাইফস্টাইলের কারণে আমাদের এইখানেও প্রচুর এই ইয়া বাড়তেছে, এবং অলরেডি আহ মোটামুটি 25% to 30% মানে ফিমেল হইতেছে ওভারওয়েট, 25% মেল হচ্ছে ওভারওয়েট, তার ভেতরে মোটামুটি 10% মানে এরকম যে একদম মানে তাদের প্লাস সাইজ ছাড়া চলবেই না, এবং এই রেটটা বাড়তেছে। তো তার মানে এটা একটা গ্রোয়িং সেগমেন্ট, কিন্তু এই বিজনেস নিশ্চয় ওইভাবে কেউ নাই। কারণ বড় বড় ব্র্যান্ডরা, যারা ফ্যাশন ব্র্যান্ড আছে, তারা কখনো এই প্লাস সাইজ করবে না, কারণ তাদের যে সাইজে 100টা প্রোডাক্ট বানাইলে প্লাস সাইজে 2টা 3টা থাকে সাধারণত ওইটা। আর ওরা যে ধরনের মডেল টডেল দিয়া, হ্যাঁ স্লিম ওইভাবে ফিগার ওইভাবে, যেই যেই বডি স্ট্রাকচার তারা দেখায় যে আমাদের ড্রেস করলে এরকম লাগবে, এইটা এই মোটা মানুষদের নিয়ে ওরা জীবনে ওই ধরনের ব্র্যান্ডিং করবে না। অতএব কোনো রিস্ক নাই বড়দের কাছ থেকে, বড় যারা ব্র্যান্ড আছে, ফ্যাশন ব্র্যান্ড, তার মানে এই নিশটা এটা গ্রো করার সম্ভাবনা আছে বেশি, এবং তাদের প্রাইসিংটা হচ্ছে প্রিমিয়াম। সো সো দ্যাটস ওয়াই লাইক এই যে এইভাবে আমি চিন্তা ভাবনা করছি, ফাউন্ডার টাউন্ডার আরো অনেক কিছু ঘাটছি, বাট
আমি পজিশনিং বিজনেস নিয়ে সেটার আলাপটা করতেছি। এর থেকে ধরেন যে যে মনাশা .ai একটা আছে, হ্যাঁ, এটা আমি ইনভেস্ট করি নাই, বাট এটা জাস্ট উদাহরণ হিসেবে ইয়া করলাম যে ওরা সবাই এর টেক করতেছে, হ্যাঁ, যে আমরা এর টেক এই শিখাবো ওই শিখাবো, স্কিল ট্রেনিং এর মতো। তারা কি করতেছে, তারা হইতেছে উল্টাটা, যে টিচারদের জন্য তারা সফটওয়্যার বানাইতেছে, টুল বানাইতেছে। যেহেতু আজকাল ইন্ডিভিজুয়াল টিচাররাও হইতেছে অনলাইনে ক্লাস নিচ্ছে নিজে নিজে, এবং তারা এটা একটা গ্লোবাল প্রোডাক্ট লঞ্চ করছে বাংলাদেশের জন্য। তো তারা এটারে একটু প্রাইসিং করতেছে হয়তো একটু একটু মাস টাইপ, হ্যাঁ, বা মাস। তো তাহলে যে দেখেন যে আপনিও কিন্তু তাইলে এখন চেষ্টা করবেন, যখন কেউ আসছে আপনার কাছে মানে ব্যবসার জন্য মানে ফান্ড চাইতে, আপনি এই এই জিনিসগুলো জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলে সে যদি বলতে পারে ঠাস ঠাস, তাহলে আপনি বুঝবেন এই ফাউন্ডার হ্যাভি স্মার্ট। আর যদি আমতা আমতা করে, না বলতে পারে বুঝায় আপনারে, এবং এক্সপ্লেন না করতে পারে যে কেন সে এই নিশ নিচ্ছে, তাইলে বুঝবেন যে ঝামেলা আছে। আচ্ছা, এখন ওই যে প্রাইসিং এর কথা বললাম, ভাই, এই মাসলো হায়ারার্কি আপনারা সবাই জানেন। হুম, যে সবার নিচে থাকে হইতেছে জাস্ট ফিজিক্যাল নিড টিড এই ধরনের জিনিসপত্র, তারপর আস্তে আস্তে যত মানুষের টাকা হয় বা ইয়া হয় আস্তে আস্তে উপর দিকে যাইতে থাকে। আচ্ছা, এখন সবচেয়ে গরিবরা সবচেয়ে নিচে থাকে, যাদের দিন আনতে মানে নুন আনতে পান্তা ফুরাই টাইপের অবস্থা। এরপরের উপরে থাকে হইতেছে ধরেন যে দারোয়ান রিক্সাওয়ালা ওনারা, হ্যাঁ। এরপরে হইতেছে থাকে হইতেছে মিডল ক্লাস, হ্যাঁ, যে এই যে সোশ্যাল ভ্যালু ট্যালু যে এই জায়গাটাতে। তো তার মানে প্রাইসিং এই যে এইভাবে হয়, ধরেন যে টপ 1% 2% হইতেছে একদম উপরে, যারা ওই যে লাক্সারি প্রোডাক্ট, ওই যে ইলিনিয়নের পাঞ্জাবি, হ্যাঁ, 20,000 টাকার লিপস্টিক, হ্যাঁ, ওই গ্রুপ হইতেছে ওই যে লাক্সারি লেভেলে। আপনার যে যারা ইনভেস্ট করতেছেন সে কি লাক্সারি প্রাইসিং করতেছে কিনা এটা দেখেন। এখন সে যদি বলে যে আমার টার্গেট হইতেছে মিডল ক্লাস, হ্যাঁ, যার ইনকাম হইতেছে মাসে ধরেন যে 1 লাখ টাকা, আর বলতেছে আমি লাক্সারি প্রাইসিং করতেছি, তাইলে ভাই ধরা খাবে শিওর, ও ভুল প্রাইসিং করতেছে। এবং প্রচুর ব্যবসা ধরা খায় ভুল প্রাইসিং এর কারণে। আমরা প্রাইসিং বুঝি না, আমাদের ফাউন্ডারদের ভেতরে বড় একটা দুর্বলতা হইতেছে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্রাইসিং। যেমন গুফির আমাদের প্রাইসিং হচ্ছে প্রিমিয়াম, আমাদের লাইট হোপের এন্টায়ার যতগুলো ব্র্যান্ড আছে সবগুলোরই প্রাইসিং হচ্ছে প্রিমিয়াম, মাস প্রিমিয়ামও নাই। আমরা টার্গেটই করি টপ 10% অফ দা ইনকাম গ্রুপ ইন বাংলাদেশ, যারা ধরেন যে আর্ন করে ফ্যামিলি ইনকাম মোটামুটি ঢাকায় যদি থাকে মিনিমাম 1 লাখ, ঢাকার বাইরে হইলে 50-60 হাজার, কারণ ওই তো ঢাকাতে তো লাইফস্টাইল কস্ট যেহেতু বেশি। তো এই জিনিসটাই যে আপনারা কিন্তু বুঝলেন যে এই নিশ প্রাইসিং স্ট্র্যাটেজি সেক্টর এটার সাথে কেমনে এই যে এই জিনিসটার মিল আছে, হ্যাঁ। ওরা আপনি জিজ্ঞেস করবেন যে ভাই তোমার প্রাইসিং কি, প্রিমিয়াম, মাস প্রিমিয়াম নাকি মাস প্রিমিয়াম কোন, যেমন ধরেন যে চিপস, চিপস ইজ এ প্রোডাক্ট যেটা হচ্ছে মাস প্রিমিয়াম। কারণ চিপস কি সবাই খায়, না খায় না, কিন্তু চিপস অনেক দূর পর্যন্ত যায়। কিন্তু ধরেন যে খোলা আটা বেচে কেউ, ওইটা হইতেছে মাস, হ্যাঁ। বাট যখনই 1 কেজি পোলাওয়ের চাল ওই প্যাকেটে ঢুকাই দেয়, ওটা মাস প্রিমিয়াম, হ্যাঁ। সো তো এই জিনিসগুলো বুঝবে কিনা। আচ্ছা, এই জায়গাটা থেকে আসে যে, এবং ব্যবসা এই যে এখনকার ধরেন যে প্রাণ, স্কয়ার, বা ধরেন যে এসিআই, এরা মাস মাস প্রিমিয়ামে খেলে ভাই। তাদের কিছু কিছু টুকটাক ব্র্যান্ড থাকে যেগুলো একটু প্রিমিয়ামে যায়। তো তার মানে কেউ যদি একটা প্রোডাক্ট বা সার্ভিস এই এই নিচের 2 স্তরে এদেরকে টার্গেট করে ব্যবসা করতে চায়, ও জীবনে ব্যবসা বিল করতে পারবে না। কারণ ও কখনোই ওই বড় বড় গ্রুপের সাথে মারামারি করে পারবে না। হুম, মানে প্রাইসিং এ পারবে না, ডিস্ট্রিবিউশনে পারবে না, প্রোডাকশনে পারবে না, কোনো দিক দিয়ে পারবে না। তো সে যদি আইসা বলে যে আমি এই দ্বারা করে ফেলাবো এই করে ফেলাবো, আপনার বিশ্বাস করার কোনো কারণ নাই তার, সে পারবে, আনলেস হয় ধরেন যে ও মানে তার বাপ হইতেছে ওইরকম ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা অমুক তমুক, মানে ও তাইলে আলাদা কথা। তো এখন এই যে চারদিকে এটা একটা এদের এইটা হইতেছে কোন সেক্টরে, এটা হইতেছে আপনার বিউটি, হ্যাঁ, বিউটি এন্ড কসমেটিক্স বেসিক্যালি। তো চারদিকে একটা প্ল্যাটফর্ম, তো ওরা হইতেছে কোরিয়ান কসমেটিক্স বিক্রি করে।
তো এটা হইতেছে তাদের একটা ব্যবসা, এটা দিয়ে তারা শুরু করছে কোরিয়ান কসমেটিক্স, এবং যে ফাউন্ডারটা সে হইতেছে আগে কোরিয়ান এরকম কোম্পানিতে চাকরি করতো, এবং আন্ডারস্ট্যান্ডিং আছে এইটা পুরা জিনিসটা। তো এবং পাশাপাশি সে এখন লোকালি বাংলাদেশে বেশ কয়েকটা ব্র্যান্ডও মানে তৈরি করছে, স্কিনও একটা যেমন ব্র্যান্ড। তো তার মানে সে কোরিয়ান প্রিমিয়াম ব্র্যান্ডও বেচতেছে, আবার আবার নিজেও বানায়, এবং সেটা রিটেলে বেচতেছে, অনলাইনেও বেচতেছে। এবং আমি পড়াশোনা করে যা জানি যে যখন প্রিমিয়ামে এই আহ, এই এই ইয়া এই যে কি বলে বিউটি, এই যে এই ক্যাটাগরিতে, কসমেটিক্স বিউটি এই ক্যাটাগরিতে 80% গ্রস মার্জিন থাকে। 80% গ্রস মার্জিন মানে হইতেছে, এটা এটা আপনারা যারা এনে কিনেন ওয়াইফদের জন্য, বা এখানে যদি কোনো আপারা থাকে যে লিপস্টিকটা কিনছে, লিপস্টিকে তো 90% গ্রস মার্জিন। মানে 100 টাকা যদি এটা দাম হয়, এটা বানাইতে খরচ হয়েছে 20 টাকা, 80% গ্রস মার্জিন। সো সো তার মানে এরকম একটা ব্র্যান্ড যদি সে কমিট করে যে সে 30% রিটার্নও দিবে, এটাও যদি সে কমিট করে, আমি তারে বিশ্বাস করি। কারণ কি? কারণ আমি তো জানি যে কসমেটিক্স এর ব্যবসা সে যে করতেছে তার, এবং নিজে যেহেতু ম্যানুফ্যাকচার করতেছে, আর 80% গ্রস মার্জিন আছে। অতএব সেই সেই স্টকটা 3 বার ঘুরাইলে, হ্যাঁ, 4 বার 3 বার ঘুরাইলে তো মানে নেট তো 50% থাকে, তার 150% লাভ তার আছে। তো সেখান থেকে সে আমার 30% দিতে পারে। মানে এটা আমি এই ইনসাইট গুলা জানি বলে আমি তাকে বিশ্বাস করব যে হ্যাঁ, সে যদি 30% কমিট করেও, যে হয়তো একটা নতুন ফ্যাক্টরি দিবে, বা হঠাৎ করে 100টা রিটেইলে ঢুকতে চাইতেছে, তার একসাথে একটা বাল্কের প্রোডাক্ট লাগবে, হ্যাঁ 50 লাখ টাকার মাল লাগবে, নতুন প্রোডাকশন, হ্যাঁ, সে যদি 30% আমার কমিট করে, আমি আমি দিতে রাজি আছি। কিন্তু ওই যে আপনার জানতে হবে, আমি জানি বইলে আমি দিব। ওকে, আচ্ছা, এখন তারপরে আসি আমরা এই যে যেটা বলতেছিলাম যে এই তো আপনি তাহলে বুঝতেছেন যে ব্যবসাটা আপনি কিভাবে অ্যাসেস করবেন। আর তাহলে কমন রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ গুলা কি হইতে পারে? এই যে বলছিলাম যে ফাউন্ডার যখন এক্সপ্লেন করতে পারে না কোনো জিনিস আপনারা, সেটা নাম্বার হোক, তার কোনো একটা, আপনার কোনো একটা প্রশ্ন হোক, তার ব্যবসা নিয়ে আপনার যত ধরনের প্রশ্ন থাকবে, সে যদি উত্তর খাট না দিতে পারে এবং লজিক্যাল উত্তর দিতে না পারে, তাহলে দ্যাট ইজ এ রেড ফ্ল্যাগ। তারপর আপনি ইনভেস্ট করতে কোনো রিটেল ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট মন্ট্রাক্ট কিছু নাই, তাহলে দ্যাটস এ রেড ফ্ল্যাগ। তার যদি তার যদি একটাই সাপ্লায়ার থাকে বা একটাই কাস্টমার, যে ওর লগেই তার মেইন ব্যবসা হয়, ওভার ডিপেন্ডেন্স অন ওয়ান কাস্টমার ও সাপ্লায়ার, তাহলে এটা একটা বিশাল রেড ফ্ল্যাগ। এরকম আমি কেস জানি, আম, এরকম অনলাইন প্ল্যাটফর্মে যাদের এরকম বেশ কিছু বিজনেস একদম ইনভেস্ট করার পরে ধরা খাইছে। কারণ কি? সে ওই যে চায়না থেকে মাল আনতো, একজনের কাছ থেকে আনতো, সে তারপরে টাকা নিয়ে ভাগছে, আর একজন এরকম দুবাই থেকে আনতো, এই টাকা নিয়ে ভাগছে। নো, মানে ফাউন্ডারের দোষ নাই কিন্তু, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট কি তার একটা ওভার রিলায়েন্স অন ওয়ান ওয়ান সাপ্লায়ার। আবার এইখানে আমি কিনে আনছি চাইনা থেকে ফর এক্সাম্পল মাল, আবার আমার এনে ক্রেতা আছে একজনই, সে যদি আজকে না নেয়, আমি মাল নিয়ে বসে আছি। তো তাহলে এইটা যদি এই ধরনের ওভার ডিপেন্ডেন্স থাকে, এইটা একটা রেড ফ্ল্যাগ। এটা এই ধরনের ব্যবসাতে আপনাদের হাই রিস্ক আছে, ইনভেস্ট না করা ভালো। কোন ব্যবসা যদি এমন কিছু প্রমিস করে যে টু গুড টু বি ট্রু, তাইলে এটা ডেফিনেটলি নট ট্রু। কারণ ভাই, আমরা ব্যবসা করতেছি অনেকদিন ধরে, হাই মার্জিন, হাই গ্রস মার্জিনের ব্যবসায়ী করতেছি, কিন্তু নেট দিন শেষে খুব একটা বেশি থাকে না ভাই। বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই, এমন কোনো ব্যবসা নাই। সিজনালিটি থাকতে পারে, এক সিজনে 3 মাসে 4 মাসে ওই সময় সে হয়তো পারবে, কিন্তু কনসিস্টেন্টলি আপনার 20%-এর উপরে সারা বছর জুড়ে মার্জিন দিতে, মানে লাভ দিতে থাকতে পারবে, এইটা মানে খুব কম। ওই রকম নিশ যদি পায়, ওই রকম ট্রিমেন্ডাস টিম, হ্যাঁ, মানে
তাহলে ওরকম হাই গ্রস মার্জিনের প্রোডাক্ট সেটার জন্য হয়তো সম্ভব। সো সো ডোন্ট ফল ফর দোজ প্রমিসেস। যখন যদি কেউ বলে 50%, 60%, হ্যাঁ, তারপরে কক্সবাজারে হোটেলে, হ্যাঁ, রিসোর্টের আপনি মালিক হয়ে যাবেন 5 লাখ টাকা, এই যে এই ধরনেরও তো স্ক্যাম আজকাল হচ্ছে। হ্যাঁ, ডোন্ট ফল ফর দোজ থিংস। তারপরে হইতেছে ইনভেস্টরদের জন্য কোনো ক্লিয়ার এক্সিট প্ল্যান নাই। এটাও একটা রেড ফ্ল্যাগ যে আমি ইকুইটি ইনভেস্টরই হই বা মানে আমি এমনিতে ডেট ফাইন্যান্সিং করছি, আপনার কোনো ক্লিয়ার প্ল্যান দিচ্ছে না সে ফাউন্ডার, যে আপনি ঠিক আছে আপনি চাইলে 1 বছর পরে টাকাটা উঠাই নিতে পারবেন, বা আপনি ইকুইটি ইনভেস্ট করছেন, বলতেছে যে আচ্ছা ফান্ড আমি যখন আবার উঠাবো বা হ্যাঁ, অনেক সময় যে আমরা যেমন টোকোমোগোতে ফান্ড ইকুইটি ইনভেস্টমেন্ট নিচ্ছি, আমাদের এগ্রিমেন্ট কি ফাউন্ডারদের ইনভেস্টরদের সাথে, যে যদি অন্য কোনো সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের ইনভেস্টর না আসে, উই উইল বাই ব্যাক আপনার এটা উইদিন 5 ইয়ার, ওই 2x বা 2.5x। তো এটা রিটেন গ্যারান্টি। তো তার মানে আমার স্টার্ট আপ যদি টাকা উঠাইতে নাও পারে পরে, কারণ স্টার্ট আপ তো কন্টিনিউয়াসলি টাকা উঠায়, আমার একটা এক্সিট প্ল্যান আছে, এরকম সে দিচ্ছে কিনা। হ্যাঁ, আর ডেট ইনভেস্টমেন্ট হইলে তো ডিফারেন্ট, ওইটাও তো এরকম লেখা থাকে। সো তো এই জিনিসগুলো একটা কমন রেড ফ্ল্যাগ, এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। ওই তো মানে ইফ ইউ ডোন্ট সি যে আসলে প্রফিট গুলা কিভাবে কোথা থেকে আসতেছে, দেন ইটস প্রবাবলি নট কামিং। এরকম প্রচুর প্ল্যাটফর্ম আছে যেখানে, ভাই আমি নাম বলবো না, বাট আপনারা একটু ঘাটলেই বুঝবেন যে বেশ কিছু প্রজেক্ট দেওয়া আছে অমুক খানে এই ফার্মিং, তমুক খানে এই সেই এই সেই। আপনি তারপরে একটু গভীরে যায় 2টা প্রশ্ন করবেন, এই ফার্মটা কোথায়, আমি যাইতে পারবো কিনা, অমুক তমুক, একটু একটু গভীরে ঢুকবেন, 5টা প্রশ্ন করবেন, তাইলে দেখবেন যে অনেক সময় আপনার আপনি বুঝতেছেন যে এটাতে ঝামেলা আছে। সো আমরা আমাদের ইনভেস্টররা টাকা লুজ করতেছে দুই ভাবে, একটা হইতেছে ফেক বিভিন্ন প্ল্যাটফর্ম গুলাতে হুম ইনভেস্ট করে কিছুদিন পরে টাকা আসতেছে, আর আরেকটা হইতেছে ডিরেক্টলি বিজনেসে ইনভেস্ট করে হয়তো বিজনেসটা বন্ধ হয়ে যাইতেছে বা এরকম। হ্যাঁ, সো দুই ভাবেই কিন্তু আমাদের ইনভেস্টররা টাকা হারাচ্ছে না। আচ্ছা, এখন তাহলে বুঝলাম আমরা ব্যবসা কিভাবে করা লাগে, অ্যাসেস করা লাগে। এখন এই ব্যবসা অ্যাসেস করার পাশাপাশি এই ফাউন্ডার অ্যাসেস করাটাও খুব জরুরি। আহ, এবং এইটা শেষ করে আমরা আমাদের সাথে কি বান্না আছে? বান্না, তুমি কি জয়েন করছো কিনা? জি ভাই আছে। আহ সো বান্না, আসসালামু আলাইকুম ভাই, আমিও আছি। বান্না ভাইও আছে, আমিও আছি। নওশাদ ভাইও আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি মনে হয় যে এই 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 সময়টাতে যেহেতু এই চ্যাপ্টারটাতে যাওয়ার আগে আই উইল রিকোয়েস্ট বোথ অফ ইউ, হ্যাঁ, যে এই যে আমি যে কথাগুলো বললাম, তাই না, তোমরা তো আচ্ছা, বাই দ্য ওয়ে বাকিদের জন্য বললি যে আমাদের সাথে এখানে মানে এক্সপার্ট হিসেবে জয়েন করছে হচ্ছে বান্না এবং নওশাদ, তারা হচ্ছে বিনিয়োগ.io, এই বিনিয়োগ.io তে কাজ করে। সো আই রিকোয়েস্টেড দেম টু কাম এন্ড জয়েন, যে আচ্ছা এখানে যেহেতু তোমরা বিভিন্ন ধরনের বিজনেস অ্যাসেস করো, হ্যাঁ, সো তোমরা যদি একটু তোমাদের ইনসাইট গুলো শেয়ার করো, যে তোমরা কিভাবে অ্যাসেস করো কি দেখা, কারণ তারাও তো একটা রিস্ক নেয়, যে কাউকে উঠাইলো অনবোর্ড করলো, তারপরে সে যদি টাকাটা না দিতে পারে ঠিক মতো, তারা তো ইনভেস্টরের কাছ থেকে ইন্ডিভিজুয়ালের কাছ থেকে টাকা নেয়, তো তারা কিন্তু অনেক একটা বড় রিস্ক নেয়। সো হাউ ডু দে অ্যাসেস, হ্যাঁ, বা তারা কি দেখে বা দেখার চেষ্টা করে, যেখান থেকে আপনারাও কিছু লার্নিং নিতে পারবেন, যখন আপনারা আইদার এরকম প্ল্যাটফর্মের থ্রুতেই করেন কিংবা নিজেরা ইন্ডিভিজুয়ালি করেন। সো আই উড লাভ টু হিয়ার, বান্না, ইফ ইউ talk for a few minutes around this, and then Naushad, both of you, like over to you guys for like let's take 10 minutes. আমি একটু তাহলে ব্রেক নিলাম, তোমরা একটু যদি শেয়ার করো তাহলে তোমাদের লার্নিংটা। থ্যাংক ইউ। জি, আমার কথা শোনা যাচ্ছে? এনিওয়ান প্লিজ রেসপন্স। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ আলী ভাই সুযোগটা দেওয়ার জন্য। তো আপনি অলরেডি অনেক পয়েন্টই অ্যাড্রেস করে ফেলছেন। তো আমি আলাদাভাবে কয়েকটা পয়েন্ট অ্যাড করতে চাই, হয়তো বা কিছু পয়েন্ট চলে আসবে। তো আমার পরিচয়টা দিই, আমি বান্না শাহ, আমি আছি বিনিয়োগ.io হেড অফ বিজনেস ফাইন্যান্সিং হিসেবে।
আর এখানে আমাদের মেন কাজটা হচ্ছে মেনলি বিজনেসকে অ্যাসেস করা। ওয়ান অফ দা মানে যদি আপনি বিনিয়োগটা আসলে কি করে, সো বলতে পারেন যে বিজনেসকে অ্যাসেস করার মাধ্যমে ইনভেস্টরকে প্রেজেন্ট করে যে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। সো আপনারা যদি যেভাবে চিন্তা করি, আমরা স্পেসিফিক কিছু প্যারামিটার আমাদের থাকে প্রাথমিকভাবে। প্রাথমিক ক্রাইটেরিয়ার ভিতরে যদি বলি যে একটা বিজনেস আমরা দেখি যে মিনিমাম 2 বছর অপারেশন আছে কিনা, এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে। সেকেন্ড অফ থাকে যে প্রফিটেবল কিনা, আর থার্ড থাকে হচ্ছে মিনিমাম ট্রেড লাইসেন্স আছে কিনা। সো এই তিনটা মেন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমরা ওই বিজনেসটাকে অনবোর্ড করার চেষ্টা করি আর কি, ফার্স্ট অফ অল। সো যদি ওকে থাকে এই তিনটা, তারপর আমরা ডিপ ডাইভ করি বিজনেসকে। সো এখানে যেটা দেখা যায় যে অনেক বিজনেস প্রফিটেবল থাকে না, বাট ও দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু অনেক স্টার্ট আপও আমাদের কাছে অনবোর্ডেড হয়েছে বিনিয়োগ ডাটাতে। বাট আমরা স্পেসিফিক ওই বিজনেসটা প্রফিটেবল না হলেও যে প্রজেক্টে কাজ করতেছি ওই প্রজেক্টটা প্রফিটেবল কিনা এটা আমরা হাইলি কনসার্ন থাকি। এটা কেন? বিকজ অফ উই আর ডুইং ডেট ফাইন্যান্সিং, নট ইকুইটি ফাইন্যান্সিং। সো ইকুইটি ফাইন্যান্সিং আমরা অনেকে জানি যে, সো আমরা বিনিয়োগ ডাটা সম্পূর্ণ ডেট ফাইন্যান্সিং নিয়ে কাজ করে, সরিয়া ভিত্তিক। সো যদি প্রফিটেবল না থাকে, সো আমরা আসলে এই বিজনেসকে মানে আমাদের পোর্টফোলিওতে নিয়ে আসি না। আমরা অ্যাকচুয়ালি দুইভাবে অ্যাসেস করা ট্রাই করি, দুইটা জিনিসকে টার্গেট করে। একটা হচ্ছে বিজনেসকে ফোকাস করে, আর একটা হচ্ছে আপনার ফাউন্ডারকে ফোকাস করে, যেটা ওয়ালাই ভাই অলরেডি শেয়ার করছে। সো আমরা দেখি যে ওই বিজনেসের এবিলিটি আছে কিনা, দ্যাট মিনস হচ্ছে এবিলিটি টু পে আছে কিনা, আর হচ্ছে উইলিংনেস টু পে আছে কিনা। সো উইলিংনেস ব্যাপারটা হচ্ছে ফাউন্ডার কেন্দ্রিক, আর এবিলিটি হচ্ছে বিজনেস কেন্দ্রিক। সো এই দুইটা হচ্ছে একটা আপনার ফাইন্যান্সিয়ালস থাকে আমাদের। যদি আমি প্রথমে যদি এবিলিটি চিন্তা করি, উইলিংনেস চিন্তা করি, একটা বিজনেস বলতে আপনি ওনারের উইলিংনেসটা আছে কিনা। সো উইলিংনেস এর ক্ষেত্রে আসলে তার বিহেভিয়ারাল অ্যাপ্রোচটা দেখা হয়। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ বলতে আপনার আমাদের, আমি আগে একটু বলে রাখি যে আমরা যে পয়েন্টগুলো দেখি প্রায় 30+ ফ্যাক্টরস আমরা আসলে অ্যাসেস করার চেষ্টা করি, যেটার মাধ্যমে আমরা একটা রিস্ক স্কোরিং করি যে ওই বিজনেসটা এ, বি অথবা বি+ অথবা ফেল করে। সো ওই ফ্যাক্টর গুলো একসাথে করে আমরা একটা রিস্ক ইঞ্জিনের মাধ্যমে আমরা রেজাল্টটা ড্রাইভ করি। সো বিহেভিয়ারাল অ্যানালাইসিসের ভিতরে আমরা দেখার চেষ্টা করি যে ওনার ক্যারেক্টারিস্টিক্স একটু বোঝার চেষ্টা করি। এটা আমাদের কিছু মেকানিজম আছে ইন্টারনাল। সো মেকানিজমের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে আমরা যখন সাইট ভিজিটে যাই, সো তখন এটা বোঝার চেষ্টা করা হয়। অ্যান্ড হচ্ছে আমরা চেষ্টা করি যে বিভিন্ন কাস্টমারের সাথে কথা বলতে, সাপ্লায়ারের সাথে কথা বলে ওনার সম্পর্কে বোঝার চেষ্টা করা হয়। তারপর দেখা যায় যে ওনার এক্সপিরিয়েন্সটা কিরকম। যেমন ওয়ানুম্মা বিডি যেটা নিয়ে কথা হচ্ছিল, সেইখানে আরো দু একটা গ্রিন গ্রোসারি হচ্ছে ভাই যেটা শেয়ার করছে, ওটা আমাদের প্ল্যাটফর্ম থেকে আসা। তো আমরা চেষ্টা করছি যে ওই ওনারের এক্সপিরিয়েন্সটা আসলে এই ইন্ডাস্ট্রিতে কেমন, কতদিন ধরে ইনি ইন্ডাস্ট্রিতে আছেন অথবা এই নিশ নিয়ে কাজ করতেছেন। সো বোঝার চেষ্টা করা হয় সে যে আপনার 2 বছর আছে না 3 বছর আছে, নাকি আপনার 5 বছর ধরে কাজ করতেছে। অনেক সময় দেখা যায় যে উনি এই ইন্ডাস্ট্রিতে আছেন কিন্তু আগে জব করতেন, পরবর্তীতে ব্যবসাতে মুভ করছেন, অথবা ওই নিশটা তার আছে। তো এই ফ্যাক্টর গুলো আমরা দেখি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। বাট আমরা যেটা দেখার চেষ্টা করি, নট অনলি তার হিস্টোরিক্যাল ফ্যাক্ট, বাট অলসো আপনার আশেপাশে যার তার এক্সপোজারটা, অন্য কোনো ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিতে তার আসলে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, সে কি শুধু এই ব্যবসা নিয়ে কাজ করতেছে নাকি অন্যান্য ব্যবসা নিয়েও তার কাজ আছে, সে কি ফোকাস কিনা। যদি ধরেন আর্লি স্টেজে ব্যবসা থাকে, 2 বছর 3 বছর হয়েছে, বাট উনি অনেক অনেক ব্যবসার সাথে জড়িয়ে আছেন, তো এটা হতে পারে একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। আরেকটা ব্যাপার থাকে যে লোন নিয়ে উনি কতটুকু আমাদের সাথে ডেটা শেয়ার করতেছে। তো লোন বলতে হচ্ছে উনি এর আগে কার কাছে লোন নিচ্ছেন, অথবা ভাই ব্রাদের কাছে নিছেন কিনা, ব্যাংকের কাছে নিছেন কিনা, অথবা আপনার কোনো ইনস্টিটিউশনের কাছে নেওয়া হয়েছে কিনা, অথবা আপনার দেখা যায় যে তার যে পার্টনার আছে, পার্টনাররা কতটুকু কি শেয়ার করতেছে। তো এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচ গুলো আসলে দেখা হয় বোঝা হয় এই ফ্যাক্টর গুলো। তো এগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে ওই বিজনেসের আপনার উইলিংনেসটা কতটুকু থাকতে পারে। এটা বোঝা যায় যেমন হচ্ছে আপনার সাপ্লায়ারকে ঠিক মতো পেমেন্ট করে কিনা, পেমেন্ট বিহেভিয়ারটা আমরা বোঝার চেষ্টা করি। কাস্টমারের সাথে আসলে রেসপন্সটা কেমন থাকে, কোনো একটা যদি ইনসিডেন্ট ঘটে, ইনসিডেন্ট ঘটতেই পারে,
ওই ইনসিডেন্টটা বোঝার চেষ্টা করি আমরা। এইগুলো মেইনলি আমরা যখন সাইট ভিজিটে যাই তখন বোঝার চেষ্টা করি। জেনারেলি যেটা কথা ছিল যে ওয়ালি ভাই, যখন আপনি ফান্ডের সাথে কথা বলবেন এই পয়েন্টগুলো হয়তো পারে আপনি অ্যাড্রেস করতে পারেন। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট ছিল আমাদের যে অ্যাবিলিটি বোঝা। তো অ্যাবিলিটির ক্ষেত্রে অনেক পয়েন্টই চলে আসছে, অলরেডি ওয়ালি ভাই অ্যাড্রেস করে ফেলছে। তো আমি যদি আবার একটু পয়েন্টগুলো আমরা কোন জিনিসটা আসলে ফোকাস করি। তো ফার্স্ট অফ অল আমরা নাম্বারস দেখি। নাম্বারস এর কথা অলরেডি আই থিঙ্ক যে ওলি ভাই অবশ্যই বলছে। সো নাম্বারস গুলা বলতে গ্রস প্রফিটে কেমন মার্জিন থাকতেছে, তার নেট প্রফিটে কেমন থাকতেছে। সো একটা হচ্ছে কনসিস্টেন্সির ব্যাপারটা থাকতেছে কিনা, এটা কি খুবই খুবই সিজনাল ইম্প্যাক্ট আছে কিনা। আরেকটা ব্যাপার, একজন ভাইয়া প্রশ্ন করছিলেন যে বিজনেসের যাচাই বাছাই কতটা ভ্যালু রাখে, এরকম একটা কোশ্চেন আমি দেখছিলাম। তো একটা বিজনেসের টোটাল সাইকেলটা বুঝতেও তো মিনিমাম 2 3 5 বছর চলে যায়। তো আর্লি স্টেজে দেখা যায় উনি যদি নতুন ইনভেস্টর হন, নতুন বিজনেসম্যান হন, তাহলে কিন্তু উনি ওই সাইকেলটা পড়ে নাই। একটা বিজনেস কিন্তু ধরেন একটা সাইকেলে ব্যাড এক্সপিরিয়েন্স গুড এক্সপিরিয়েন্স এর ভিতরে থাকে। তো আমরা যেটা দেখি, দেখার চেষ্টা করি, এটা আমি মিস করছি আর কি, এই জন্য আমি পয়েন্টটা আবার নিয়ে আসলাম যে ব্যাড এক্সপিরিয়েন্স যখন হচ্ছে, একটা বিজনেস খারাপ অবস্থা হচ্ছে, সে ওইখান থেকে আসলে সে কিভাবে আসলে কামব্যাক করছে। যদি ওরকম কামব্যাক করার টেন্ডেন্সি থাকে, ইটস এ গুড থিং টু ফাইন্ড আউট দ্য গুড গুড বিজনেস। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি আর কি। তো এই জন্য একটা সাইকেল দেখা উচিত একটা বিজনেসের। তো আহ, এর মাধ্যমে একটা উনি আবার একটা কোশ্চেন করতে পারে যে ভাই আপনারা কোয়ের মাথায় কি কই মানে কি তেলের মাথায় তেল দিচ্ছেন কিনা, ব্যাপারটা এরকম। তো এটা আসলে যেহেতু ডেট ফাইন্যান্সিং নিয়ে কাজ করি, আমরা আসলে বোঝার চেষ্টা করি ওই বিজনেসটা আসলে কতটুকু অ্যাবিলিটি রাখে বিজনেসটা প্রফিটটা আমাদের ইনভেস্টরকে শেয়ার করার জন্য করতে। তো যে পয়েন্টটা ছিলাম নাম্বারসে। তো নাম্বারসে যে ব্যাপারটা হচ্ছে যে আপনার গ্রস প্রফিট নেট প্রফিট অবশ্যই ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি যে এটা কি বি2সি বিজনেস নাকি বি2বি বিজনেস। তো বি2বি বিজনেস হলে আপনার ক্যাশ কনভার্সন সাইকেলটা কেমন হয়, সে কতবার এই টাকাটা রোল করে আপনার আমাদেরকে প্রফিটটা পে করতে পারবে। তারপর হচ্ছে আপনার যদি বি2বি বিজনেস হয়, তারপর হচ্ছে ক্রেডিটের ব্যাপার থাকে, ক্যাশ টু ক্রেডিট রেশিওর ব্যাপারটা কেমন আছে ওটা বোঝার চেষ্টা করি। তারপরে আপনার দেখার চেষ্টা করি যে যে ব্যাংকের সাথে যে লোন টোন নিচ্ছে, যে অলরেডি আমাদের সাথে শেয়ার করছিল, ওইখানে সে অ্যাকচুয়ালি পে করছে কিনা, ওটা বোঝার চেষ্টা করি যে আমরা যে আসলে কতটুকু সেগুলা ঠিক মতো দিচ্ছে কিনা, দিলেও কেমন দিচ্ছে, তার এক্সপিরিয়েন্সটা কেমন। ওইখানে আমরা ভেরিফিকেশন করার চেষ্টা করি, করতে পারি, আপনি এরা করতে পারেন। তো আমি আমার end থেকে যেটা বিনিয়োগ ডাটা করে ওইগুলো একটু হাইলাইট করার চেষ্টা করতেছি। তো এগুলা থ্যাংক ইউ। কিছু বলতেছেন? না, হ্যাঁ মানে আমি কি কন্টিনিউ করবো নাকি ক্লোজ করবো? না মানে তোমার কি শেষ হয়েছে? তাহলে আমরা একটু আগাবো আর কি, তাহলে পরে। ওকে, ভাই আমি একটু ক্লোজিং করি তাহলে। হ্যাঁ হ্যাঁ শিওর, মানে and it will be great if you stay during the Q&A। হ্যাঁ তুমি ওকে, বা নওশাদ, হ্যাঁ মানে it will be great, মানে তো তোমরাও অনেক প্রশ্নের উত্তর হয়তো আমার চেয়ে বেটার দিতে পারবে আর কি। সো হ্যাঁ। আপ টু ইউ তো আর কি। আমি জাস্ট আর একটা মিনিট সময় নিব। সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালস গুলা দেখার পরে পাশাপাশি আমরা হচ্ছে আপনার ভেরিফিকেশন ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এটা যখন সে বিভিন্ন ডকুমেন্ট দিচ্ছে, ওই ডকুমেন্ট গুলা ভেরিফাই করা। তার হচ্ছে ট্রেড লাইসেন্সের ব্যাপারগুলো ওগুলো ভেরিফাই করা। তারপরে যে সেলস নাম্বার গুলো দিচ্ছে ওগুলো ভেরিফাই করা। তো ভেরিফাই করার ব্যাপারেও আবার কিছু ফ্যাক্টর আছে, যে যে ডাটাগুলো সে দিচ্ছে, ইনভয়েস গুলো দিচ্ছে, এগুলো আসলে কতটুকু কনফিডেন্ট আমরা, সে কি তার ইনভয়েসিং দিচ্ছে নাকি থার্ড পার্টি কোনো ডাটার জিনিস শেয়ার করতেছে, অথবা ব্যাংকের ব্যাপার, ব্যাংকের ট্রানজাকশন শেয়ার করতেছে। তো এখানে আরো পয়েন্ট অফ ভেরিফিকেশন পয়েন্ট আছে আর কি। তো এই মোটামুটি এই ফ্যাক্টর গুলার ভিতরে আমরা থাকার চেষ্টা করি, বাট সবগুলা যে এই ধরনের ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে তা ব্যাপারটা তা না। কিছু ম্যাক্রো ইকোনমিক ইস্যু থাকে, আহ, মাঝে মধ্যে আপনার বাংলাদেশে যেহেতু পলিটিক্যাল ব্যাপার থাকে, মাঝে মধ্যে আপনার দেখা যায় ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু সাবজেক্টিভ ইস্যু থাকে। সো এই ব্যাপারগুলা কনসিডার করেই আসলে আমরা অ্যাসেসমেন্টটা করি। সো এই ছিল ওভারঅল, খুব শর্টে আমি যদি ক্লিয়ার ক্লোজ করতে চাই। ওয়ালি ভাই প্লিজ। থ্যাংক ইউ মান্না। তো বান্না তো যে জিনিসটা বললো যে ওরা হচ্ছে যেহেতু ডেট ফাইন্যান্সিং করে, জাস্ট অলসো ব্যাংক যেরকম ডেট ফাইন্যান্সিং করে, তো এই দুই জায়গাতেই কিন্তু একটা রেকর্ড, ট্র্যাক রেকর্ড থাকাটা জরুরি। হ্যাঁ, ট্র্যাক রেকর্ডটা ছাড়া সাধারণত দিতে চায় না। কিন্তু আবার এরকমও তো হয় যে ফাউন্ডারটা নতুন শুরু করছে, হ্যাঁ হয়তো 6 মাস
লেস দেন ইয়ার, সেই সব ক্ষেত্রে বা তাহলে কি হতে পারে, মানে ওই ধরনের বিজনেসে কি আমরা ইনভেস্ট করবোই না? মানে ওই রকম বিজনেস গুলোতেও কিন্তু অনেক সময় ভালো কাইন্ড অফ রিটার্ন পাওয়া যায় অ্যাজ এ ইনভেস্টর ইফ ইউ ডু আইদার ইকুইটি কিংবা ডেটটা ওই সময়টাতে না করাটাই ভালো। কারণ ওইটা তখন তার উপর একটা বার্ডেন পড়ে যায়। আর্লি স্টেজ স্টার্ট আপে ইকুইটি ফান্ডিংটা এই জন্য মোর প্রেফারেবল দেন ডেট। তো এবং এইটা একটা বিজনেস 5 বছর 10 বছর হোক কিংবা 6 মাস হোক, একটা ফাউন্ডারকে অ্যাসেস করাটা খুব জরুরি। কারণ অনেক ফাউন্ডার আছে হয়তো 10 বছর বিজনেস, মানে 10 বছর জব টপ করে একটা সেক্টরে, তারপর ওই সেক্টরে সে একটা বিজনেস শুরু করছে। তার মানে সে হয়তো শুরু থেকেই তার জ্ঞান, নলেজ, স্কিল, নেটওয়ার্ক ওই সেক্টরটাতে খুব ভালো। তো সে প্রথম থেকেই হয়তো খুব ভালো করবে, রাইট? সো এটা একটা বোঝা যায়। বাট আমরা এখন যেটা এই এই ফ্রেমওয়ার্কটা একটু আলোচনা করবো যে একটা ফাউন্ডারকে কিভাবে আপনারা অ্যাসেস করবেন, বা এখানে যারা ফাউন্ডার আছে নিজেরাও, তাদের জন্য আশা করি এই ফ্রেমওয়ার্ক গুলো হেল্পফুল হবে। কারণ এই যে যেহেতু ঘটনা এখানে ঘটেই গেছে যে ইনভেস্টররা তাইলে কিন্তু আজকাল এইসব প্রশ্ন করা শুরু করবে আপনাদেরকে, ফাউন্ডার যারা আছে তাদের জন্য বলতেছি আর কি। তো আমার গত এই প্রায় 10 বছরের অভিজ্ঞতায় অনেক স্টার্ট আপ, অনেক বিজনেসকে শুরু হইতে দেখছি, মরতে দেখছি। হ্যাঁ, এবং সেইটাকে যদি আমি আসলে মানে কেন মোস্ট ফাউন্ডার্স ফেল করছে বাংলাদেশে, হুম, ইভেন এরকম হয়েছে 40-50 কোটি টাকা উঠেও ফেল করছে স্টার্ট আপ। আমি দেখছি যে সাধারণত এটা এই তিনটা জিনিসের কারণে, বা তিনটা জিনিসের একটা বা তিনটা জিনিসের কম্বিনেশন। প্রথমটা কি, যে সে এমন একটা জায়গায়, এমন একটা সেক্টরে, এমন একটা জিনিসে সে ব্যবসা করতেছে বা একটা উদ্যোগ নিছে যেটাতে সে নিজে প্যাশনেট। সে এটার প্রতি তার ভালোবাসা কম। সে হয়তো এটাতে একটা অপরচুনিটি দেখছে, টাকা বানানো যাবে, হ্যাঁ, পয়সা বানানো যাবে, হ্যাঁ, কুইকলি, এইটার জন্য সে শুরু করছে। তো এটা একটা বড় হয়, অনেক সময় ফেল করে। কেন? কারণ তাহলে যখনই বিপদের টাইম আসে, এই যে বান্না যেমন বললো যে একটা ফাউন্ডারের উঠে দাঁড়ানোর ক্ষমতাটা কি, সক্ষমতা আছে কিনা, হ্যাঁ, এটা তখনই থাকে যখন সে খুব প্যাশনেট থাকে এই সেক্টরটা নিয়ে, এই প্রবলেমটা যেটা সে সলভ করতে বসছে, হ্যাঁ, সেটা নিয়ে। আমরা যেমন ভেরি প্যাশনেট অ্যাবাউট হোয়াট উই আর ডুইং, সো অনেক দুঃখ কষ্ট গেছে, অনেক সমস্যা গেছে, কিন্তু আমরা হাল ছাড়িনি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ ফাউন্ডার। কচ্ছপের মতো কামড় দিয়ে বইরা থাকতে পারার মতো অ্যাবিলিটি তার আছে কিনা। দ্বিতীয় যেটা, সেটা হইতেছে সে যে সেক্টরটাতে কাজ করতেছে সেটাতে সে তার স্কিল আছে কিনা বা নলেজ আছে কিনা, সে কি স্কিল বা নলেজেবল কিনা। তো এটা হইতেছে ওই যে 2 নাম্বার সার্কেল, হোয়াট ইউ আর গুড এট। আচ্ছা, এবং 3 নাম্বার হইতেছে, এটা বিশেষ করে স্টার্ট আপে অনেক বেশি হয়, এসএমই তে কম হয়, যে সে এমন একটা জিনিসে ব্যবসা শুরু করছে, এমন একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছে যেটা কেউ আসলে চাইই না। ও ভাবতেছে এটা খুব বড় একটা প্রবলেম, 2 জন বলছে আমারে, আমি শুরু করে দিছি, পরে যাই দেখি যে আসলে এটা লোকজন চায় না। এরপরে সে চিন্তা করে পিভট করব, এই দিকে যাব, সেদিকে যাব, আজকে এই ব্যবসা শুরু করছে, পরে না এটা চলতেছে না, ওই দিকে যাব। এই যে ব্যাপারটা, সো তার মানে সে এমন একটা বিজনেস শুরু করছে যেটা হয়তো ফ্রিটি দিলে লোকজন নিতে টিতে আগ্রহ আছে কিছুটা, কিন্তু পিপল ডোন্ট ওয়ান্ট টু পে। আর পে করলেও এমন এমন পে করতেছে যেটা দিয়ে তার প্রাইসিংটা এমন, যেটা দিয়ে আসলে এইটা ফাংশন করে। সো একটা ফাউন্ডার তাহলে যদি এমন একটা বিজনেস করে যেটাতে সে প্যাশনেট এবং যেটাতে সে স্কিল বা নলেজেবল, এবং যে জিনিসটা সে করতেছে সেটার জন্য লোকজন টাকা দিতে বসে আছে বা টাকা দেয়, পে করে, তাহলে দ্যাট ইজ দ্য সুইটেস্ট স্পট। এই যে আমি মাঝখানে এই তিনটার কম্বিনেশনের এই যে জায়গাটা, এটা সুইট স্পট বলতেছি। আমি আমার ব্যক্তিগত জীবনে গত 10 বছর এন্টারপ্রেনারশিপ জীবনে যতগুলা বিজনেস এবং ব্র্যান্ড বিল্ড করছি, প্রত্যেকটা এই সুইট স্পটে। আমি কোনো দিন এখন পর্যন্ত একটা ব্যবসাও নিজে শুরু করি নাই যেটা আই এম নট পার্সোনালি প্যাশনেট অ্যাবাউট। তারপরে আমার যদি ওইটা যদি জানাশোনা কম থাকছে, আমি ওইটা নিয়ে প্রচন্ড পরিমাণে পড়ে নলেজেবল হয়ে তারপরে নামছি, এবং আই হ্যাভ বিল্ড প্রোডাক্টস ও সার্ভিসেস যেটার জন্য মানুষজন পে করে। এবং এই কারণে আমি অ্যাজ এ ফাউন্ডার বা অ্যাজ এ হিউম্যান খুব গর্ব করে বলি, এটা এটা অনেকে আমার বিভিন্ন সেশন যারা অ্যাটেন্ড করছে তারা জানে, যে আই এম ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পার্সন অন আর্থ। হাতে গুনলে 10 আঙ্গুল শেষ হবে না, মানে 10টা আঙ্গুল শেষ হবে না পৃথিবীর যদি হ্যাপিয়েস্ট পার্সন
চিন্তা করা হয় যে ওয়ালি সম্ভবত 7-8 নম্বরে থাকবে, এটা আমি বলি সবসময়। কারণ আমি এমন একটা জিনিস করতেছি, এটা শুধু আমার কাছে ব্যবসা না, এটা আমার কাছে মানে লাইফের প্যাশন। সো সো ইফ ইউ ফাইন্ড আ ফাউন্ডার লাইক দ্যাট, তাহলে দ্যাট ইজ এ ফাউন্ডার ওয়ার্থ ইনভেস্টিং। তো এটা একটা ফ্রেমওয়ার্ক। এটা আপনি ওই যে ফাউন্ডারদেরকে প্রশ্ন করবেন কি, যে আচ্ছা এটা কেন আপনি শুরু করছেন, কি প্রবলেমটা সলভ করার জন্য শুরু করছেন, হ্যাঁ, আপনি কেন এটা ইয়া করছেন। তো এইটা এগুলো জিজ্ঞেস করলে আপনি তখন বুঝা যাবেন সে আসলে কোন জায়গাটাতে আছে। হ্যাঁ, সো এইটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় আরেকটু মোর স্ট্রাকচার্ড, যেটা ওইটা ওই যে এটা শর্টকাটে বোঝার জন্য ওইটা আরেকটু স্ট্রাকচার হইতেছে যেরকম যে এই এগেইন প্রথমটা হইতেছে ক্ল্যারিটি আছে কিনা, পারপাস, আমার ব্যবসাটা কি জন্য আমি করতেছি বা আমার উদ্যোগটা কি, এই সে কি এক লাইনে তার এই অর্গানাইজেশনের মিশন এক্সপ্লেন করতে পারে কিনা। হ্যাঁ, যদি না পারে, বলে ভেগ একটা গোল, আমি এই এই হ্যাঁ পৃথিবী বদলাই দিতে চাই, মানুষের উপকার করতে চাই, এই সেই অমুক তমুক, তাইলে সমস্যা আছে। সে কি কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করছে কিনা, সেই প্রবলেমটা সলিউশন সে করতেছে কিনা, এটা যদি তার না থাকে তাহলে সে ক্লিয়ার না, তার ক্লিয়ারিটি অফ পারপাস অফ দ্য বিজনেস নাই। এমন কথা হইতেছে কি তাহলে সবকিছু প্রবলেম সলভিং টাইপের ব্যবসা হইতে হবে? ট্রেডিং ব্যবসা করতেছে মানুষ, ওইখানে তো কোনো প্রবলেম সলভ করতেছে না। আবার বা কেউ যদি ব্যবসা শুরু করে শুধুমাত্র ওয়েলথ ক্রিয়েশনের জন্য বা টাকা বানানোর জন্য, তাহলে কি সেটা খারাপ? না। কিন্তু তার মধ্যে ওই ক্ল্যারিটিটা থাকতে হবে এবং ক্লিয়ারলি সেটা বলতে হবে যে ভাই আমি এখানে একটা অপরচুনিটি দেখছি, এখানে অনেক পয়সা বানানো যাবে এবং নোবডি ইজ ডুইং, বা আমি আই ক্যান ডু ইট বেটার দেন এনিওয়ান এলস, দ্যাটস ওয়াই আই এম ডুইং ইট। সব, আমি বলি যে উদ্যোক্তা আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য কি। একজন উদ্যোক্তা, তার সোল পারপাস হচ্ছে টু সলভ এ প্রবলেম, if he does a good job of solving that problem, the result is making money. আর একজন ব্যবসায়ী হচ্ছে the sole purpose of a businessman is to make money. That is the difference between an entrepreneur and a businessman. So সাধারণত আমি পার্সোনালি এন্টারপ্রেনারশিপটাকে বেশি পছন্দ করি এবং ওদেরকে আমি বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। বাট ইনভেস্টর হিসেবে আপনি এন্টারপ্রেনার বা বিজনেসম্যান দুই জায়গাকেই কনসিডার করতে পারেন, বাট ওই যে ক্ল্যারিটিটা থাকতে হবে। আচ্ছা, তার এক্সিকিউশন রেকর্ড অলরেডি কথা হয়েছে, তার পাস সাকসেস কি, কনসিস্টেন্সি কি, সে যদি নতুন শুরু করে থাকে সে কি আগে এই সেক্টরে বা এই সিমিলার সেক্টরে কাজ করে আসছে কিনা, রাইট, সে আগে কি 5 বার ফেল মারছে কিনা। হ্যাঁ, স্টার্ট আপ জগতে একটা আবার ইয়ে আছে যে স্টার্ট ফার্স্ট, ফেল ফার্স্ট, এইসব এই বুলশিট আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। আই নো ফাউন্ডার্স, হুম, যারা কিনা আজকে এটা করতেছে, টাকা উঠাইছে কিছু, কিছু করতে পারে নাই, বেচে বুচে বেচতেও পারে নাই, বন্ধ করে দিয়া আবার যায় আবার টাকা উঠাইতেছে মানুষের কাছ থেকে। হ্যাঁ, ওইটাও বন্ধ করে 2 দিন পরে আবার টাকা উঠাইতেছে, কারণ কি তাদের ওই নেটওয়ার্ক আছে টাকা উঠানো। এই জন্য আমি আপনি আমাদের মতো মিডল ক্লাস যারা সোসাইটি থেকে আসছে, একবার ফেল কেউ টাকা দেয় না, কিন্তু ওই যারা ওই ধরনের ক্লাস থেকে আসে তারা এই জিনিস করে। ওইসব জায়গাতে যারা এরকম 2-3 বার ফেল মারছে তারা আবার টাকা দেওয়া, কারণ তারা আবার খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারে নিজেদেরকে, দ্যাট ইজ দেয়ার স্কিল। 2x ফাউন্ডার, 3x ফাউন্ডার লেখা থাকবে লিঙ্কডিনে। হ্যাঁ, ফেল মারছে যে সেটারও এমন ভাবে লেখা থাকবে, মনে হবে যে সে একদম ওটা ফাটায় দিছে। হ্যাঁ, তো এইসব থেকে দূরে থাকবেন, নিজের কষ্টের টাকা এইসব জায়গায় না ঢালাটা ভালো। তার চেয়ে সলিড ফাউন্ডার খুঁজে বাইর করেন, সেখানে ইনভেস্ট করেন। অ্যাডাপ্টিবিলিটি অলরেডি এটাও কথা হয়েছে যে সে চ্যালেঞ্জের মুখে পড়ে, বিপদের মুখে পড়ে অ্যাডাপটিভ কিনা। যেমন আমি সবসময় বলি যে এই যে যেসব ব্যবসা ধরেন যে 2018-19 বা তার আগে থেকে করছে, কিন্তু এই যে কোভিড, এই যে তারপরে এই ইউক্রেন যুদ্ধ, তারপরে এই যে ইকোনমিক সমস্যা, এই যে দেশের সমস্যা, হ্যাঁ, এত কিছুর পরেও যারা টিকে আছে, তাদের সেই সব ফাউন্ডারদের ভিতরে রিয়েল অ্যাডাপ্টেবিলিটি আছে। এরা এরা আল্লাহ যদি মানে খুব ইয়া না করে, তারা সাধারণত হারায় যাবে না, তারা বারবার উঠে দাঁড়াবে, কারণ তারা অলরেডি এই সব সময়ের ভিতর দিয়ে গেছে। আচ্ছা, অনেক ফাউন্ডার আছে সেই রকম, তার ইগো, হ্যাঁ, মানে এই ধরনের ইগো ড্রিভেন লোকজন থেকে দূরে থাকা ভালো, কারণ তাদের ধারণা তারাই সবচেয়ে ভালো বোঝে, আর কেউ ভালো বোঝে না, তারা ফিডব্যাকও নিতে চায় না। হ্যাঁ, ইয়া হবে, তারা খুব রিজিড। তো ডোন্ট, মানে এই ধরনের মানুষ এমনিতেই টক্সিক, এদের থেকে, এই ধরনের ফাউন্ডার থেকেও দূরে থাকা ভালো। ইন্টিগ্রিটি খুব ইম্পর্টেন্ট।
আমি ধরা খাইতে পারি একটা ব্যবসায়, আমার একটা লস হইতে পারে, কিন্তু আমি সেটা ট্রান্সপারেন্ট কিনা, আমি ব্যবসাতে লাভ লস থাকবে, হ্যাঁ, আপস ডাউন থাকবে। আহ পৃথিবীর কোনো ব্যবসায়ী, এলন মাস্কেরও জীবনী যদি দেখি, সেও বহুতবার মানে এরকম একদম ব্যাংক্রাপসির কাছাকাছি চলে গেছে। তো তার মানে ব্যবসায়ীদের জার্নিটা খুব স্মুথ কিছু না, কিন্তু তার ভেতরে ইন্টিগ্রিটি আছে কিনা। তার কাছে পাওনা তার হয়তো 2 কোটি টাকা পায়, কিন্তু সে এরকম না যে মানে দেখা হইলে বা তার সাথে মিশে টিশে নেব, হ্যাঁ ভাই এখন একটু সমস্যা হইতেছে, আমি আপনাকে পে করে দিব, আমি পারতেছি না এখন এই। সো ইন্টিগ্রিটিটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে ফাউন্ডারদের ভেতরে বলি বা জেনারেলি মানুষদের ভেতরে আসলে ইন্টিগ্রিটিটা কম একটু, হ্যাঁ। তো এটা একটু হার্ড টু ফাইন্ড, বাট একটু চেষ্টা করবেন এই ধরনের মানুষ খুঁজে পেতে। তারপরে এমন মানুষ দেখেন যাদের টিম লিডারশিপ ভালো, যাদের দে কুড বিল্ড গ্রেট টিমস, কারণ একজন ফাউন্ডার তো আর একা একা ব্যবসা করে না, দে নিড এ গ্রেট টিম। সো ইফ দে হ্যাভ এ গ্রেট টিম, তাহলে দ্যাট ইজ এ গুড ফাউন্ডার টু ইনভেস্ট। আর যদি দেখেন যে এখানে 2 দিন পরে পরে লোকজন বাইরে হয়ে যায়, হ্যাঁ, হাই টার্ন ওভার রেট, যে ব্যবসাটাতে, এই ব্যবসাটাতে কোনো না কোনো একটা ঝামেলা হয়তো আছে আর কি, হ্যাঁ, একটু দূরে থাকা ভালো। আচ্ছা। তো আচ্ছা, মুভি গ্রুপ, এটা যে আহ, এটা নিয়ে তো অলরেডি আমি শেয়ার করছিলাম, এটা কথাও বলছি অলরেডি। উইগ্রো ইজ এ প্ল্যাটফর্ম, হ্যাঁ, এবং আমি আসলে ওই প্ল্যাটফর্মটাকে অনেক বেশি ট্রাস্ট করি রাদার দেন যে মানে পেঁয়াজ। বাট পেঁয়াজে আমি কেন করছি এটা আমি যেমন এক্সপ্লেন করছিলাম যে এইটা উম, আমাদের দেশের এগ্রিকালচারাল সাস্টেনেবিলিটির জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক ক্ষেত্রেই এইগুলোর জন্য পাশের দেশের উপরে নির্ভরশীল, হ্যাঁ। তো যদি আমরা আসলে আমাদের দেশের পেঁয়াজ চাষিদেরকে হেল্প করতে পারি বাই ইনভেস্টিং অন দেম, দ্যাট ইজ গ্রেট। সো এটা একটা সোশ্যাল কজ, বা এটা আমাদের ফার্মারদের জন্য কাজে দিবে। সো এটা রিটার্নের পাশাপাশি আমি ইম্প্যাক্টটাও দেখছি। আহ, তো তো একটা এবং যেহেতু তাদের একটু মিউট, যদি আমরা রাহাত একটু যদি ইফ ইউ হেল্প টু মিউট পিপল, তাহলে দ্যাট উড বি গ্রেট। তো এবং আরেকটা জিনিস কি যে আমি দেখছি যে রিস্ক মিনিমাইজেশনের একটা জিনিস আছে, কারণ এখানে স্টোরেজ আছে। এই যে দেখেন প্রজেক্টটা কি অনিয়ন হারভেস্ট এন্ড স্টোরেজ, তার মানে তারা স্টোরেজটারও দায়িত্ব নিতেছে, যে তার মানে পেঁয়াজের দাম কমে গেলে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার বা এইসব ইয়াটা তো সমস্যাটাতে থাকবে না। এবং আমি দেখলাম যে ইন্স্যুরেন্স কাভারেজও আছে, হ্যাঁ। তো তার মানে এগ্রোতে যেটা অনেক সময় হয় যে শেষ একদম গরু মইরা গেছে, হ্যাঁ, তারপরে ফসল ভাইসা গেছে, এইসব ধরনের যদি কেস হয়, তাহলে তো আমার আসলও গেল। কিন্তু এই এই জায়গাটাতে আমি দেখছি যে এগুলা প্রোটেক্টেড বাই ইন্স্যুরেন্স, সো লিস্ট আমার ক্যাপিটালটা যদি কিছু হয় সিকিউর থাকবে। সো দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন যে আমি আমার রিস্ক মিনিমাইজেশন করার চেষ্টা করছি। গ্রিন গ্রোসারি আপনারা অনেকেই চেনেন, এখানেও যেমন আমি একটা ইনভেস্টমেন্ট করছি ছোটখাটো। আহ সেইখানেও ইয়াটা ছিল কি, তারা আগে কিন্তু ইনিশিয়ালি কি করতো যে ওই যে ইন্ডিভিজুয়ালরা অর্ডার করতো অনলাইনে, অনেকটা চাল ডালের মতো গ্রোসারি টোসারি দিত, এবং শুরু করছিল কোভিড এর টাইমে। সাব্বির ভাই ফাউন্ডারের নাম, আগে অনেকদিন কাজ জব করছেন, এবং তারপরে এই একটা মিশন নিয়ে শুরু করছিলেন। বাট তারপর আস্তে আস্তে উনি দেখছে যে একটা নিশ পাইছে খুব চমৎকার। কি নিশ? সেটা হইতেছে যে উনি এলাকার যে ভাতের হোটেল টাইপের যে হোটেল গুলো আছে, ওইসব জায়গাতে উনি সাপ্লাই দেওয়া শুরু করছে প্রোডাক্ট। হুম, চাল, তেল, হ্যাঁ, এইসব এফএমসিজি যা মানে যা যা লাগে একটা হোটেলে এইগুলা। এবং উনি এটা একটা গ্রেট বিজনেস, কারণ কি, কারণ উনি দেখতেছে যে আমি সকালে এগুলা মালগুলা সাপ্লাই দিছি, বিকালের ভিতরে সন্ধ্যার মধ্যে এগুলা রান্না বান্না করে পাবলিক রে খাওয়ায় টাওয়ায় ফালাইছে, সন্ধ্যার সময় ওনারা যায় ক্যাশ কালেকশন করতেছে। তাহলে আপনি চিন্তা করেন যে উনি যদি একটা হোটেলে 20,000 টাকার মাল দেয়, এবং 2% মার্জিনও যদি থাকে, একদিনে 2%, তাহলে 30 দিনে 60%, বা ধরলাম প্রতিদিন করে নাই, 20 দিন, 20 দিনে গেলে তাহলে 2% মার্জিন হইলে 40% মাসে গ্রস। তার তো আবার অপারেশন কস্ট আছে বছরে, তাহলে হিসাব করেন কত। তাহলে কি এই যে বি এর যে ইয়াটা, ওই যে ইয়া বলতেছিল, বান্না বলতেছিল যে এটা কি বি কিনা,
এই যে হ্যাঁ B2B, কিন্তু ক্যাশ কালেকশন প্রতিদিন এবং ক্যাশে কালেকশন। তো এরকম না যে ক্রেডিটে দিতেছে বা সামথিং। তো তার মানে ইটস এ গ্রেট বিজনেস টু ইনভেস্ট ইন টার্মস অফ রেট অফ রিটার্ন। এবং তারা একটা নিশ পিক করছে, যে তারা এলাকার বিভিন্ন ছোট ছোট হোটেল গুলাতে, ভাতের হোটেল গুলাতে আসলে মাল সাপ্লাই দিচ্ছে। সো উইচ ইজ গ্রেট মানে। এবং এই এই ইনসাইট গুলো পাওয়ার পরেই কিন্তু আমি আসলে এবং আমি ইনভেস্ট করার আগে অনেকগুলো ফাউন্ডারের সাথে আমি কিন্তু কথা বলছি নিজে। হ্যাঁ, প্ল্যাটফর্মে এগুলো এটা বিনিয়োগে ছিল, বাট আমি বিয়ন্ড বিনিয়োগ আমি আই 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 স্টাডিড দেম। আমি তাদের ওয়েবসাইটে, আমি তাদেরকে ফেসবুকে খুলছি, ঘাটছি, তাদের লিঙ্কডইন দেখছি যে তাদের লিঙ্কডইন আছে কিনা। হ্যাঁ, আমি একটা যেমন কথা বলি যে ফ্রড প্ল্যাটফর্ম কিনা এটা, বা ফ্রড গুরু কিনা এটা। হ্যাঁ, এটা বোঝার জন্য ভালো উপায় হইতেছে লিঙ্কডইনে যদি তারা পাওয়া না যায়, কিন্তু ফেসবুক সে মাথায় ফেলাইতেছে, তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে। কারণ লিঙ্কডইন এমন একটা জায়গা যেখানে আসলে আপনারা অনেক কিছু দিতে হয়, মানে তার আপনার পাস রেকর্ড ফেকর্ড অনেক কিছু। সো এবং লিঙ্কডইন যেহেতু একটু মোর প্রফেশনাল জায়গা, ওইখানে এইটা দেখাটা ভালো। বাট আমি আবার এরকমও প্ল্যাটফর্ম দেখছি যে লিঙ্কডইনে প্রচুর টাকা পয়সা উঠে। সো সো নট এ ইয়া, বাট বাট ইটস অলওয়েজ একটু একটু মানে দেখলে মানে বোঝা যায় মানে জিনিসটা। ওকে, ফাইনালি শেষের দিকে আমরা চলে আসছি। তো কয়েকটা কমন মিস্টেক যেগুলা অ্যাজ এ ইনভেস্টর আপনারা অ্যাভয়েড করবেন। এই যে এটা কাভার হয়েছে, এটা যে ইনভেস্টিং অন ট্রাস্ট, যে ও আমার বন্ধুরে তো আমি খুব ট্রাস্ট করি, ভাই আমার বন্ধুর আইডিয়াটা তো সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, আর্লি স্টেজে যখন, ভাই দ্যাট উইল বি এ ডিজাস্টার। হ্যাঁ, তো ডোন্ট ইনভেস্ট অন ট্রাস্ট, ডোন্ট ডোন্ট ট্রাস্ট এনিওয়ান উইথ ইউর মানি। হুম, অলওয়েজ আস্ক কোয়েশ্চেন, অলওয়েজ ভেরিফাই। মেরিট দেখবেন, মেরিট। ডিউ ডিলিজেন্স না করাটা অনেক বড় একটা মিস্টেক, অবশ্যই ডিউ ডিলিজেন্স করবেন। অল ইন স্ট্র্যাটেজি, যেটা আগেও বলা হয়েছে, যে সব টাকা আপনি এক প্রজেক্টে ডাইলা দিচ্ছেন, দিয়েন, ভাঙেন। সব টাকা আপনি ওই একটা ধরনের ইনভেস্টমেন্ট করেন না। আপনি সেখানে কিছু রিয়েল এস্টেট, কিছু প্রজেক্ট, হ্যাঁ, কিছু স্টার্ট আপ, পারলে সুযোগ থাকলে একটু খোঁজ রাখেন। যারা আর্লি স্টেজ স্টার্ট আপ আছে, তারা হয়তো 5 লাখ 10 লাখ টাকা লাইক খুঁজতেছে। যেমন টোগোমোগোতে আমরা যখন এঞ্জেল রাউন্ড উঠাইছি, এঞ্জেল, তখন কিন্তু 10 লাখ টাকার চেক নিছি আমরা। হ্যাঁ, আমরা প্রথম এঞ্জেল রাউন্ড যখন উঠাইছি, আমাদেরকে 5 জন এরকম 10 লাখ টাকার চেক দিছে। হ্যাঁ, এবং তারা কিন্তু টোগোমোগোর একটা স্টেক ওন করে, এবং এইটার কিন্তু এখন ভ্যালুটা বাড়ছে। এখন যদি আমরা কিনতে চাই বা ওনারা যদি বেচতে চায়, ভালো রিটার্ন পাবে। সো ফাইন্ড আউট দোজ হিডেন জেম আর্লি স্টেজে যদি পাওয়া যায়। আচ্ছা, নো এক্সিট প্ল্যানের আগেই কথা হয়েছে, যে নট নোয়িং যে আপনি কখন কিভাবে এই রিটার্নটা পাবেন, এটা। আর সবার শেষে তো আরেকটা জিনিস আছে, যে ওই যে হাইপ, হাইপ ফলো করেন না ভাই। যখন এটা হাইপে উঠে গেছে, সবাই জানে, তার মানে দিস ইজ নট দ্য টাইম টু ইনভেস্ট ইন দ্যাট। এটা যেই সেক্টরই হোক, ক্রিপ্টো মিপ্টো থেকে শুরু করে ট্রেডিং ফেডিং আরো যা যা কিছু আছে, যখন এটা আপনিও জানেন, আপনার বন্ধু জানে, সবাই জানে, তাহলে দ্যাট বিকামস এ ট্রেন্ড, এবং এটা হাইপ, এটা, এবং এটা যে কোনো দিন ধ্বংস মানে হয়ে যেতে পারে। লুক ফর ফান্ডামেন্টালস ঠিক আছে কিনা। হুম, তো এটা মাথায় রাখবেন। এই এই চেক লিস্টটা আপনাদের জন্য শেয়ার। আচ্ছা, এরপরে যে বিফোর ইউ ইনভেস্ট, হ্যাঁ, এই আরেকটা চেক লিস্ট, যে এটা এগুলো রিপিট করতেছি জাস্ট আবারও আপনাদের মাথায় দেওয়ার জন্য, যে আমি বুঝি যে এই ব্যবসাটা কিভাবে রেভিনিউ আর্ন করতেছে, এটা আমি বুঝছি। তাদের সাথে কথা বলে, ফাউন্ডারের সাথে কথা বলে, ইয়া করে আমি ফাইন্যান্সিয়াল ডাটা প্রজেকশন আমাকে দেখাইছে, বা আমি বুঝছি আমি। হ্যাঁ, হয়তো সবসময় তো একদম ব্যাংক স্টেটমেন্ট শেয়ার টেয়ার করে এরকম হবে না, বাট মানে যতটা পারা যায় এটা দেখা। আগেও কথা বলা হয়েছে, আপনি আপনার রিস্কটা রিভিউ করা, এক্সিট অপশন কি আছে, আপনি বাইরে হইতে পারবেন কিভাবে ধরেন যে 1 বছরের জন্য ইনভেস্ট করছেন, আমি যদি বলেন 1 বছর পর, তাহলে আমি কিভাবে বের হইতে পারবো যদি চাই, তাহলে হইতে পারে। আমাদের ক্ষেত্রে যেমন
হইতেছে যে আমরা বলি যে 2 মাস আগে একটু জানাবেন যে আপনি আসল সহ উঠাই নেবেন কিনা, তাহলে 2 মাস সময় দিবেন আমাদেরকে আইডিয়ালি, বাট মিনিমাম 1 মাস আগে একটু জানাইলে 1 বছর হওয়ার আগে আপনি আমাদের জানাইলে আমরা দেখব এরকম। সো সো এক্সিট প্ল্যান ক্লিয়ারলি মেনশন করা আছে কিনা কন্ট্রাক্ট। আচ্ছা, আর আরেকটা মাইন্ডসেট হালকাটা থাকা যায়, আই এম রেডি টু লুজ দিস মানি ওয়েন আপনি লার্নিং স্টেজে আছেন ইফ ইট ফেলস। সো তার মানে হচ্ছে এই স্টেজটাতে আপনারা অল্প অল্প ইনভেস্ট করে শিখেন। ইটস এ গেইম, ইটস লাইক জিমে যাওয়ার মতোই অনেকটা। এবং দ্য মোর ইউ স্টাডি বিজনেসেস, দ্য মোর ইউ স্টাডি সেক্টরস, হ্যাঁ, তত ভালো হবে। আমরা আমাদের এবং এই যে এটা আগের যেটা বলছি, যে আরেকটা যে শেষ যেটা যে জিনিসটা, যে এখানে অনেকেই আপনারা আসছেন যাদের বয়স খুব অল্প, 25 বছর বয়স, হ্যাঁ, 20 বছর বয়স, হ্যাঁ, 28 বছর বয়স, হুইচ ইজ গ্রেট। এবং এখন তাহলে আপনারা যদি ইনভেস্ট করা শুরু করেন, এই যে ধরেন যে আমি এটাই দেখাইতেছিলাম যে আপনি যদি আজকে 25 বছর বয়সে যদি শুরু করতেন, মানে করেন ইনভেস্টমেন্ট, মান্থলি জাস্ট 10,000 টাকা করে, বাই দা টাইম আপনার বয়স 50, আপনি প্রায় 4 কোটি টাকার মালিক হবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার বয়স 35, এই আবার 10,000 টাকা করে ইনভেস্ট করতেছেন না, তাইলে আপনি 1 কোটি টাকার মালিক হবেন। আর আপনি বয়স 45, আমার বয়স 40, এখন যদি আপনি করেন 10 বছরে কত হবে? 28 লাখ। তার মানে আজকে যারা ইয়াং আছে, 25 বছর, 28 বছর, স্টার্ট ইনভেস্টিং জাস্ট 10,000 টাকা, দ্যাট উইল ইভেন গিভ ইউ 3.8 crore। এখন সবাই তো আমরা সরকারি চাকরি কিন্তু করি না, তাই না? যে আমরা রিটায়ারমেন্ট বেনিফিট আছে আমাদের জন্য, এরকম না। সো 60-65 বছর পরে যখন নিজেদের রিটায়ারমেন্ট, অন্তত ব্যাংকে তাহলে আমাদের 4-5 কোটি টাকা থাকবে, যেটা দিয়ে আমরা যদি আরো 10 বছর আল্লাহ বাঁচায় রাখে রিটায়ারমেন্টের পরে, যেন আমরা শুধু নিজেরা চলতে পারতেছি তা না, নাতি পুতি এই সেই সবাই ইয়া করতে পারতেছি। এবং ইনভেস্টিং এমন একটা ব্যাপার, এটা আপনি মরার পরেও এটা আপনি কন্টিনিউ হইতে থাকবে আপনার নেক্সট জেনারেশন। তো তো স্টার্ট নাও, টাইম ইজ ইউর গ্রেটেস্ট অ্যালাই। হম, এই যে এখন যখন আমাকে তাহলে এখন অনেক বেশি বেশি ইনভেস্ট করতে হবে যদি আমি আরো বেটার রিটার্ন পাইতে চাই। সো এই হচ্ছে শেষ আসলে আমার সেশন। আমি শেষ করার আগে, আপনারা শেষ করার আগে আমি বলবো যে এইটা আপনি আপনারা পড়েন, আমি বলবো না, আপনারা পড়েন, 1 মিনিট সময় নিয়ে পড়েন। স্ক্রিনটা দরকার হলে একটু, মোবাইলে থাকলে একটু জুম করে নিয়ে পড়েন। শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমি শেষ করতে চাই যে আজকে সবাই তো এন্টারপ্রেনার হবে না, সবাই নিজেরা বিজনেসম্যান হবেন। আহ ইনভেস্টর আছে বলেই বিজনেসম্যান হয়। বাট আপনি এইভাবে যদি চিন্তা করেন যে এভরি টাকা ইউ ইনভেস্ট ওয়াইজলি টুডে ইন এ গুড বিজনেস, ইন এ গুড ফাউন্ডার, দেন এইটা উইল ক্রিয়েট জবস, উইল হেল্প কমিউনিটি, এবং ইট উইল ক্রিয়েট এ লেগাসি টুমরো। সো তো এইভাবে চিন্তা করেন যে আপনাদের কন্ট্রিবিউশনের মাধ্যমেই কিন্তু এই দেশ, হ্যাঁ, আমাদের কমিউনিটি, আমাদের সোসাইটি, এবং ওই যে শুরুতে একটা কথা বলছিলাম, আমাদের যে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, যেহেতু আনএমপ্লয়মেন্ট, এই জায়গাটাতে হয়তো আমরা হেল্প করতে পারি। সো থ্যাংক ইউ সবাইকে। এখন আমরা কিউএনএ তে একটু যাব। আর যারা আপনারা, আমি কন্টিনিউয়াসলি ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রাম আমরা রান করি। লাইট ওভার ভেঞ্চার থেকে আমরা আসলে এই সেশনটা করতেছি। তো লাইট ওভার ভেঞ্চার আমরা যে কাজটা করি, উই হেল্প, উই ফাইন্ড গুড বিজনেসেস, গুড ফাউন্ডার্স,
and then we help them to grow. আমরা তাদেরকে ইনভেস্টমেন্ট ম্যাচ মেকিং এ হেল্প করি, আমরা তাদেরকে মেন্টরশিপ দেই, এবং আমাদের সাথে কিছু অ্যামেজিং গুড ফাউন্ডার্স আছে, আইমান দের মতো, সাহিদ ভাইদের মতো, তারা কিনা এই এই বিজনেসদেরকে হেল্প করতেছে টু গ্রো। and that's what we are doing আর কি ইন লাইট অফ ভেঞ্চার্স। কেন? কারণ এই বিজনেস গুলো যদি বড় হয়, ভালো করে, তারা আমাদের সোসাইটির জন্য উপকারে আসবে, তারা এই যে ইয়ত আনএমপ্লয়মেন্ট এবং আদার প্রবলেম গুলো আমাদের এনে সলভ করবে। সো এবং যেহেতু আমরা ফাউন্ডারদের নিয়ে কাজ করি, দিস ফাউন্ডার্স অলসো নিড গুড ইনভেস্টর্স লাইক ইউ। সো আমরা হয়তো গোয়িং ফরওয়ার্ড কিছু জিনিস চিন্তা করতেছি। একটা হচ্ছে যে আমরা এই ধরনের সেশনটা নিয়মিত করতে চাই, প্রতি মাসে অন্তত একটা করে, আবার একটা দুইটা ফিজিক্যাল সেশন করতে চাই। আমরা হয়তো মাঝে মাঝে এই ফিজিক্যাল সেশন যখন করব, তখন হয়তো আপনাদের সামনে কিছু ভালো ভালো ফাউন্ডার বা বিজনেসকে প্রেজেন্টও করতে চাই। এন্ড ইফ ইউ ক্যান ফাইন্ড দেম গুড বিজনেস, আপনারা সেখানে চাইলে নিজেরা ইনভেস্ট করতে পারেন। So এরকম বেশ কিছু জিনিস আমরা গোয়িং ফরওয়ার্ড চিন্তা করতেছি আর কি। সো থ্যাংক ইউ সবাইকে। এই এই পুরোটা সময় অনেকেই, খুব বেশি মানুষ বের হয়ে যান নাই, মনোযোগ দিয়ে আপনারা শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।